সকাল থেকে রাত্রি করি হাসাহাসি, মার্সেলস প্রেজেন্টস হাসো তোমায় ভালোবাসি। সকাল থেকে রাত্রি করি হাসাহাসি, মার্সেলস প্রেজেন্টস হাসো তোমায় ভালোবাসি। আছে ডিরেক্টর, আছে বিচারক, আছে মেন্টর, আছে রাবার ব্যান্ড, আমাদের সাথে উপস্থাপনায় আবু হেনা রনি। হে আবু হেনা রনি, সকাল থেকে রাত্রি করি হাসাহাসি, মার্সেলস প্রেজেন্টস হাসো তোমায় ভালোবাসি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের মার্সেলস প্রেজেন্টস হাসো সিজন 7। লাকি 7-এ ভাগ্যবানরা পৌঁছে গেছে ষষ্ঠ রাউন্ডে। 6 রাউন্ডে 12 জন রয়েছে, একটা জোরে করতালি হোক। আমরা 40 জন পার্টিসিপেন্ট নিয়ে শুরু করেছিলাম এই আয়োজন, শেষ পর্যন্ত এখন 12 জনে ঠেকেছে। এই 12 জন লাকি 7-এর গর্বিত 12 জন, একটা জোরে হাততালি হোক। কিন্তু আমরা যাদেরকে নিয়ে আরো বেশি গর্ব করি তারা আমাদের রেগুলার 3 জাজেস রয়েছেন। আমাদের প্রিয় অভিনেতা তুষার খান এবং আমাদের প্রিয় অভিনেত্রী যাকে আমরা অনেক ভালোবাসি রয়েছেন শবনম ভাড়িয়া এবং আমাদের প্রিয় নায়ক সুপারস্টার আমির খান। আজকে যে লাকি 7 বলছি না, লাকি 7-এ নিজেকে আজকে সবচেয়ে বেশি লাকি মনে করছেন, যে মনে মনে ভাবছেন যিনি এসছেন তিনি, কিন্তু না, অ্যাকচুয়ালি লাকি হচ্ছে আমাদের নায়ক আমিন খান। আজকে উনি ইন্ডিশনে ভুগছে, আমি কোন দিকে চাপবো, এদিকে না এদিকে, তার একটু সমস্যা হবে, কারণ আজকে আমাদের প্রিয় একজন অভিনেত্রী মডেল রয়েছেন সালহা খানম নাদিয়া। তিনি হাসতে খুব ভালোবাসেন। কি মনে করে এই আয়োজনে আপনি পা দিলেন, যেটাতে শবনম ফারিয়া ভাবলো যে এখানে কি কি হয়, জাজদের নিয়ে জোকস টোকস বলতে কেউ কোনো দ্বিধাবোধ করে না, সেখানে আপনি আসতে রাজি হলেন? প্রথমত ক্ষমা চাচ্ছি, আমার ভয়েস ক্র্যাক। আমি ফার্স্ট অফ অল এখানে হাসতে এসেছি। আপনারা সবাই আমাকে পার্সোনালি যারা চিনেন, আমি হাসতে পছন্দ করি, হাসাতে পছন্দ করি। নায়িকা পরে আমি একজন কমেডিয়ান ফার্স্ট। ছোটবেলা থেকে অনেক হাস্যরস করতে পছন্দ করি। আমি যখন শুনতে পারলাম এরকম একটা শো হচ্ছে এবং ফারিয়া ভাইয়া ওরা জাজ, আমি খালি ওয়েট করছিলাম যদি গেস্ট কোনো জাজ আসে তাহলে আমি ডেফিনেটলি জয়েন করবো। সবাইকে ইন্সপায়ার করার জন্য আমি এখানে এসেছি। ওকে, যেহেতু উনি বললো কি, নিজে বললো যে আমি তো নিজে মানুষকে হাসাতে পছন্দ করি, তার মানে আজকে যারা পার্টিসিপেন্ট তাদের একটু কিন্তু খবর হয়ে যাবে, কারণ এই লাইনে শবনম ফারিয়ার যেমন উঠা বসা আছে, আমিন ভাইয়ের উঠা বসা আছে, আমাদের এই অভিনেত্রীরও কিন্তু এই লাইনে দখল আছে। সো একটা জোরে হাততালি হোক। বলে রাখি এই লাকি সিজন 7-এ যে হবে উইনার তাকে মার্সেল দিচ্ছে 5 লক্ষ টাকা, যে হবে ফার্স্ট রানার আপ তাকে মার্সেল দিচ্ছে 3 লক্ষ টাকা, যে হবে সেকেন্ড রানার আপ মার্সেল তাকে দিচ্ছে 2 লক্ষ টাকা। শুধু তাই নয়, প্রত্যেকে যারা আসবে ফাইনালে প্রত্যেককে মার্সেল পুরস্কার দিয়ে একেবারে ভরপুর করে দেবে তার লাইফ। একটা জোরে হাততালি। আজকের এপিসোড উইনারও পাবে পুরস্কার আমাদের বিচারকদের হাত থেকে। সো একটা জোরে হাততালি মার্সেলের জন্য। আমাদের কস্টিউম দিয়ে যারা সহায়তা করেছেন তাদের জন্য ধন্যবাদ না দিয়ে নয়। আমাদের কস্টিউম স্পন্সর টাসেলোর জন্য জোরে হাততালি হোক। ওকে, 6 রাউন্ডে 12 জনকে বাছাই করেছেন আপনারা। সো এক্সপেকটেশন একটু জানতে চাই। একবারে আমরা শুরুতে এক্সপেকটেশন জানতে চেয়েছিলাম, একবার যখন হাসো শুরু হয়, এখন একটু জানতে চাই। আমাদের এক্সপেকটেশন তো প্রতিটা পর্বেই বাড়তে থাকে, হ্যাঁ, বাড়তে বাড়তে এখন চূড়ান্ত অবস্থায় চলে আসছে। এখন ওদের মানে পার্টিসিপেন্টদের থেকে আমাদের বরঞ্চ বেশি টেনশন হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, আমরা সেই জায়গায় আছি। ওকে, শবনম ফারিয়া আপনারা কিন্তু বাছাই করেছেন। হ্যাঁ দেখো, আমরা বাছাই করেছি, কিন্তু বাছাইটা তো হয় ওদের পারফরমেন্সের উপর। এমনও হয় যে পার্টিসিপেন্ট ছিল যাদেরকে আমরা খুবই পছন্দ করতাম এবং ওরা রেগুলার খুবই ভালো পারফর্মার ছিল, হয়তো কোনো একটা রাউন্ডে ওদের থেকে বাকিরা অনেক ভালো পারফর্ম করে ফেলাতে ওদেরকে বাদ দিতে হয়েছে। আমার নিজের খারাপ লাগে। ইনফ্যাক্ট লাস্ট যখন এলিমিনেশন হলো, আই ওয়াজ ভেরি আপসেট। আমি দেখলাম যে আমিন ভাই সাথে সাথে বের হয়ে গেছে। প্লিজ এই জিনিসটাকে
মানে ওরা তো আমাদের একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে এখন, রাইট? একজন ফ্যামিলি মেম্বার যখন চলে যায় তখন খারাপ লাগে। মানে এখন আমার জন্য ব্যাপারটা একটু ইমোশনাল হয়ে যাচ্ছে। এই জন্য প্রবাবলি আমি যাদেরকে আমি খুব পছন্দ করি, ওরা যদি কোনো কারণে যেরকম চাই এরকম পারফর্ম না করে, আই গেট ভেরি আপসেট, এবং আমি লিটারালি ওদেরকে বকা দিই যে কেন এরকম হচ্ছে, বিকজ আমি চাই ওরা সবাই ভালো পারফর্ম করুক এবং টিকে থাকুক শেষ পর্যন্ত। ওইটাই। ওকে, আমিন ভাই। আমার মনে হয় যে 12 জন এখন আছে আমাদের এই কম্পিটিশনে, দে আর দ্য সুপারস্টার অফ দিস স্টেজ 100%। আমার দৃষ্টিতে প্রত্যেকেই একদম পারফেক্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান, বাকিটা তাদের লাক ফেভার করতে হবে। ওকে, আমি আর একটা বিষয় একটু জানতে চাই আমিন ভাই। আমরা চেয়েছিলাম যে স্ট্যান্ড আপ কমেডির যে একবারে খুব ক্লাসিক যে ধরনের পারফরমেন্স, সেই ধরনের পারফর্মাররা এই স্টেজে থাকবে, বাট প্রত্যন্ত অঞ্চলে যারা দেখে, বিশেষ করে আমার মা, আমার বাড়ির লোকজন, গ্রামের লোকজন, তারা আবার এত কিছু বোঝে না, তারা খুব ধরেন ক্যারেক্টার বা জোকস তারা এইসব নিয়ে হাসাহাসি করে। সো আমার মনে হয় যে 12 জনের মধ্যে ব্যালেন্স তো আছে। সো না, একটা জিনিস কি জানো, মানুষ আমরা যতটাই মনে করি না কেন যে মানুষ আধুনিক হয়নি, সেটা শহরে হোক আর গ্রামে হোক, সব জায়গায় কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে। না হলে সারা দেশের মানুষ, যে শ্রমিক, যে খেটে খাওয়া মানুষ, সেও কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, তাই না? সো আমরা কাউকে ছোট করে দেখার অবকাশ নেই। আমরা যে জিনিসটার লক্ষ্য নিয়ে এবার এপিসোডটা করা, যে স্ট্যান্ড আপ কমেডিটাকে আমরা একটা সুপার স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে চাই। এটা যেন সবাই বুঝতে পারে, দেখতে পারে, এবং একটা স্ট্যান্ডার্ড জিনিস হয়, যেন এটা যেন লো কোয়ালিটির কোনো জিনিস না হয়। ওকে, থ্যাংক ইউ। আমরা চাই যে তারাই চ্যাম্পিয়ন হবে, তারাই ফাইনালে যাবে, যাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারবো যে হ্যাঁ, ওরা মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7-এ ছিল। সো একটা জোরে হাততালি হোক। আর কোনো কথা বাড়াবো না, আমাদের প্রথম পারফর্মারকে ডেকে নেব। ধামাকা পারফরমেন্স দিয়ে শুরু হতে যাচ্ছে আজকের এপিসোড, যেটা আমরা একটু শেষে রাখি। আজকে প্রথমেই শুরু হচ্ছে এরকম একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে। প্রথমে আসছে ঢাকা ধানমন্ডি থেকে আফনান আফ্রিদি। আসসালামু আলাইকুম জাজেস। আচ্ছা বলেন তো, কোন জিনিস নিজের কাছে যতই ভালো থাকুক না কেন অন্যেরটা একটু বেশি ভালো লাগে? কোনটা? বউ। বিয়ে অনেক আনন্দের, অনেক মজার, তবে নিজের না, অন্যেরটা। হ্যাঁ। তো আমার বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে এমনই অবস্থা হয়েছে, কোনো মেয়ে যদি ওর দিকে তাকায় হাসে, ও আশেপাশে তাকায়, ওর দিকে গিয়ে তাকাইছে নাকি অন্য কারো দিকে। তো আমি আর আমার এই বন্ধু এক বিয়েতে গেছি। বিয়েতে যাওয়ার পরে আমার বন্ধু আমাকে বলতেছে, দেখ তুই তো বলছিলি কোনো মেয়ে আমার দিকে তাকাবে না, কিন্তু নীল জামা পরা ওই মেয়েটা আমার দিকে তাকায়, অনেকক্ষণ ধরে মুচকি মুচকি হাসতেছে। আমি বললাম, দোস্ত তোর প্যান্টের চেনটা ঠিক কর। তো আমার এই বন্ধু দেখতে অনেকটা আমাদের তারেক ভাইয়ের মতো, আর সাইজ হচ্ছে তুষার ভাইয়ের মতো। তো ও গেছে এক সাধু বাবার কাছে, যে বলতেছে, বাবা আমার বিয়ে হয় না কেন? বাবা ওর পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখলো যে তোর বিয়ে কেমনে হবে, তোর তো কপালে শুধু সুখ সুখ আর সুখ। তো আমার এই বন্ধু নিজের বাবার কাছে যে বলতেছে, বাবা এক জ্যোতিষ আমার হাতের রেখা দেখে বলছে আমাকে তাড়াতাড়ি বিয়ে করায় দিতে। ওর বাবা বললো, বিয়ের সাথে জ্যোতিষ, হাতের রেখা, এগুলোর সম্পর্ক কি? আমার বন্ধু বললো, পরে যদি হাতের রেখাই না থাকে তখন কি দেখবে? তো আমার এই বন্ধু এক দোকানে গেছে, যেই দোকানে বিয়ের সব জিনিসপত্র কিনতে পাওয়া যায়। তো দোকানে ঢোকার পরে সেলসম্যান বললো, স্যার কি লাগবে বলেন, পাঞ্জাবি, জুতা, শেরওয়ানি সব কিছু আছে, মালা ডালা, আপনি খালি বলেন কি লাগবে। আমার বন্ধু বললো, আচ্ছা ঠিক আছে দেখতেছি, আগে আমার সাইজের লম্বা সুন্দর হালকা সাদা একটা বউ দেখান তো। তো ইভেনচুয়ালি ওর বিয়েটা হয়ে গেছে, একটা রিসোর্ট ভাড়া নিয়ে হয়েছে। দেন আমি গেলাম, আমার বন্ধু আমাকে দেখে বললো যে, দোস্ত এনজয় ইয়োর সেলফ। আমি বললাম, মানে কি? বিয়ে তোর, আমি কেমন এনজয় করবো? আর করলে ওইটা ঠিক হবে না। তো বাসর রাতে কারেন্ট চলে গেছে, আমি বইয়ের রুমে ঢুকে বলতেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চালু চালু। 5 মিনিট পরে বলতেছি, আরে জলদি করো না। বউ বলতেছে, এত জলদি কিসের? আমি বললাম, আরে জামাই চলে আসবো তো। তো বিয়ের দিন আমার বন্ধুর বউকে বলতেছে, চলো আমরা দুজনের হাত ধরে শপথ করি। বউ বিরক্ত হয়ে বললো, ধুর মিয়া, হাতে যদি ধরতে হয় তাহলে বিয়ে করলাম কেন? তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, দোস্ত মানুষ আসলে বিয়ে কেন করে? আমার বন্ধু বললো, ডিভোর্স দেওয়ার জন্য। আমি বললাম, ফাইজলামি না, সিরিয়াসলি বল, মানুষ কেন বিয়ে করে? আমার বন্ধু বললো, তুই বল, প্রতিদিন রাত বিরাতে মশার কামড় খাইতে কার ভাল লাগে ঝোপে ঝাড়ে? তো আমার বন্ধু গেছে হানিমুনে, যে বন্ধু ওর বউকে বলতেছে, এই রাত তোমার আমার, আজকে আমরা সারা রাত রোমান্স করব। বন্ধুর বউ একটা হাসি দিয়ে বললো, হ্যাঁ T20 খেলার সামর্থ্য নাই, আবার আসছে টেস্ট খেলতে।
তো ছেলের মা মেয়ের মাকে বলতেছে যে আপনার মেয়ে আমার ছেলের কি দেখে এত পছন্দ করলো। মেয়ের মা বলল কি দেখে এত পছন্দ করছে ওইটা জানি না, কিন্তু যাই দেখছে ওইটা দেখার পর থেকে অন্য কোনো ছেলেকে আর পছন্দ করে না। অন্য অন্য মানুষের বিয়ে নিয়ে তো অনেক কথা বললাম, আমি নিজেও বিয়ে করে ফেলছি। অ্যান্ড বিয়ে করার আগে আমি আমার গার্লফ্রেন্ডকে বললাম যে চলো আমরা বিয়ে করি। আমার গার্লফ্রেন্ড বললো তুমি কি এটা সিরিয়াসলি বললা? আমি বললাম না না, সিরিয়াসলি কেন বলবো, আমি এটা সিনসিয়ারলি বলছি। বিয়েটা করতে চাই যেটা দেখলাম, বিয়েটা হচ্ছে একটা কম্পিটিশন দুইটা পক্ষের মধ্যে কে কত বেশি অপ্রয়োজনীয় টাকা খরচ করতে পারে। আমার খুব একটা ঝামেলা হয় নাই, কারণ আমার কোনো টাকাই নাই। অ্যান্ড আমার বিয়েতে আমার বাসার সবাই খুব খুশি, আমাকে বলতেছে বাহ খুব দারুণ একটা কাজ করছো, কিন্তু আমার বউয়ের বাসার সবার খুব মন খারাপ, বলে ধুর এটা কোনো কাজ করলা। কারণ আমার বউয়ের বাসা হচ্ছে বনানী আর আমার বাসা বউবাজার। তো শপিং করতে আমার বউ গেছে ইন্ডিয়া আর আমি গেছি ওই বউবাজারেই। অ্যান্ড এরপরে আসি সোনায়, গোল্ড। গোল্ড আমার বউ পরে না, তারপরও দিতে হবে। জিজ্ঞেস করলাম কেন, কেউ বলতে পারে না, তারপরও দিতে হবে, কারণ ওরা আমাকে দিছে 10 ভরি গোল্ড, কিন্তু আমি গরিব হলেও তো আমার তো মান সম্মান আছে একটা, আমি দিছি 20 ভরি গোল্ড, তবে ওইটা ছিল সিটি গোল্ড। এরপরে আসি খাওয়া দাওয়ায়। আমি আমার নিজের বিয়েতে 2 প্লেট কাচ্চি, স্যুপ, ফ্রাইড চিকেন সব খাইছি। আমার বউ আমার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে, আমি আমার বউয়ের দিকে তাকাই না, কারণ বিয়ে যেহেতু হয়েছে বউ তো থাকবেই, কিন্তু খাবার তো আর থাকবে না। আর ইউজুয়ালি বিয়েতে যেভাবে খাবার দেয় ওইটা দেখলে আপনাদের কি মনে হবে জানেন? কি বিয়ের খাবার হচ্ছে মোবাইলে ডাটার মতো, ডাটা আছে 100 GB, সময় 1 ঘন্টা। তো এরপরে বিয়ের আগে আমি আমার বউয়ের বাসায় গেলাম, একদল ছেলে মেয়ে নাচতেছে। আমি আমার বউকে বললাম এরা কারা, কোত্থেকে আসছে? আমার বউ বলে যে এরা ডান্সার, কোরিওগ্রাফার। আমি বললাম এদেরকে তুমি কত টাকা দিছো? বলে 40,000। আমি মাথায় হাত দিয়ে বললাম আমার এর অর্ধেক দিলেই হতো, প্যান্ট মাথায় দিয়ে নাচতাম। তো অলরেডি আপনারা বুঝতে পারতেছেন যে আমার বউ অনেক বড় লোক, কারণ ওর দাদা ওর জন্য অনেক সম্পত্তি রেখে গেছে। তো এই দেখে এক লোক আমাকে বলল ভাই আপনি কি আপনার বউকে বিয়ে করছেন কারণ ওর দাদা ওর জন্য অনেক সম্পত্তি রেখে গেছে বলে? আমি রেগে গেলাম যে অবশ্যই না, এটা আপনি কি বললেন, ওর দাদা কেন, অন্য যদি কেউ রেখে যেত তাও বিয়ে করতাম। তো শেষ করবো এটা বলে যে ভালোবাসার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। আবারই বলি, ভালোবাসার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। আমার বউ থাকে অস্ট্রেলিয়াতে, আমি ওকে অনেক ভালোবাসি, কারণ স্পাউস ভিসা বলে একটা ভিসা আছে। থ্যাংক ইউ। এমন একটা টপিক নিয়ে শুরু করলো আমাদের 2 ফিমেল জাজেস। দুইজন ভাবছে, একজন ভাবছে এটা নিয়ে দারুণ লাগছে, দারুণ একটা টপিক, কারণ রিসেন্টলি তো আমার হয়েছে। আরেকজন ভাবছে এটা কেন নিতে হলো টপিক। যার বিয়েতে আমরা হুলস্থুল নাচানাচি করেছি, যার বিয়ের গায়ে হলুদের ভিডিও সবাই আমরা দেখেছি, যার বিয়ের খবর পত্রিকা জুড়ে দারুণ আমরা এনজয় করেছি, তিনিই বলবে। কি বলবো? যার বিয়ের খবর শুনে আমরা কেঁদেছি। আসলে পুরো অনুষ্ঠানটা এখনো হয়নি, যেটা বললো যে ভাইয়া খরচ করতে পক্ষপাতী না, আমিও না, আমি আমার হাজবেন্ড সেটা করেছি। কাবিনের প্রোগ্রামটা এমনভাবে করে ফেলেছি যদি ইন ফিউচার বড় প্রোগ্রাম না হয় আফসোস নাই। ও আচ্ছা, হ্যাঁ আমি যেটা বুদ্ধিটা করা বলছিলাম, আছে। হ্যাঁ আমি আমার সরি আজকে আমার ভয়েসটা খুব ক্র্যাক। আচ্ছা একটু ছোট্ট করে বলেন যে কেমন ছিল। বাট আমি ফার্স্ট অফ অল আফ্রিদি ভাই আপনার নাম, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি হেসেছি এবং আমি স্টার কালেক্ট করছিলাম যে আপনি কয়টা বাম্পার জোকস দিচ্ছেন। আমি আমার এখানে জায়গা হচ্ছে না, অনেকগুলো স্টার দিয়েছি। থ্যাংক ইউ। ওকে, আপনার পাশে যিনি আছেন সুপারস্টার নায়ক আমিন খান বলবে। আফনান আফ্রিদি, ইটস টু ব্যাড। আফ্রিদি খুবই খারাপ করেছে একটা জিনিস, সেটা হচ্ছে কি জানো, মানে স্ট্যান্ড আপ কমেডি জিনিসটাকে আমরা খুব কঠিন একটা জিনিস মনে করি, অনেক সাধনা, অনেক পরিশ্রমের একটা ফসল মনে করছি, সবাই সেদিকে এগোচ্ছে, সবাই চেষ্টা করছে, কিন্তু তুমি এই জিনিসটাকে একদম পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছো। মনে হচ্ছে এটা কোনো সাবজেক্টই না, কিছুই না। মানে এটারে এত ইজি ওয়েতে তুমি করে ফেললে, এটা কেমন করে করলে আমি বুঝলামই না। ওর কোনো ফিলিংসই নাই, নর্মাল বলে যাচ্ছে, হাত এরকম করতেছে এরকম করতেছে, মানে পুরো জিনিসটাকে একদম ডাল ভাত বানায় ফেলেছে। এতভাবে জিনিসটাকে নিজের মধ্যে রপ্ত করে ফেলেছে, এমনভাবে জিনিসটাকে নিজের মধ্যে গিলে খেয়ে ফেলেছে যে এটা কোনো ওয়ান টুর ব্যাপার। এইটা হচ্ছে একদম 100% একদম পারফেক্ট আর্টিস্ট, যে এটা হচ্ছে তার নমুনা। মানে টোটাল তার বডি, তার সোল সব কিছুই যেন
এটার সাথে একদম একাকিত্ব হয়ে গেছে, এই জন্য এই পারফরমেন্সটা তার কাছ থেকে বেরিয়েছে। এবং আমি একটা কথা বলি, তোমার বিগত যতগুলো পারফরমেন্স ছিল, আজকে তোমার পারফরমেন্সের মধ্যে শার্পনেসটা দেখা গেছে। এর আগে তোমার পারফরমেন্সে একটু ডাউন ছিল, জোকস ভালো ছিল, সব ভালো ছিল, একটু ডাউন ছিল, যে জিনিসটা আজকে তোমার পারফরমেন্সে ছিল না। এইটাই, এই ব্রাইটনেসটাই অল থ্রু রাখবা, আরো ভালো হবে। বেস্ট অফ লাক। দাদা, প্রথমে যখন সে তার বন্ধুর বিয়ে শাদী নিয়ে বলছিল, আমি তখন ওখানে বসে ভাবছিলাম যে ওকে, অন্যের বিয়ে নিয়ে মজা করাই যায়। সেইটুকু পার হয়ে যখন নিজের বিয়েতে আসলো, আবার দেখলাম যে নিজের বিয়েতেও সে ওইটা নিয়েও মজা করছে, কারণ সে বুঝে গেছে যে এই লাইফের আর কি হবে। ওকে, এবার শবনম ফারিয়া বলবে। আমি আফ্রিদিকে অনেক পছন্দ করি। ও খুব রিল্যাক্স হয়ে করে, যেটা ভাইয়া আজকে বলছিল, ওইটা আমার খুব ভালো লাগে। বিয়ের পার্টটুকু নিজের, ওইটুকু তো এমনি জাস্ট জোকসের খাতিরে, তাই তো? না না, আছে অনেক, সত্যি আছে। অসুবিধা নাই, অস্ট্রেলিয়া আছে, এটাও সত্যি। ওকে, নো প্রবলেম, চারজনই। না, আমি আফ্রিদিকে এমনিতে খুব পছন্দ করি, কারণ হচ্ছে ও খুব রিল্যাক্সড ভাবে মানে কথা বলে, যেটা আমাদের অন্য অনেক পার্টিসিপেন্টরা আসলে এখানে এসে স্টিভ হয়ে যায় বা বলার জন্য বলে, বাট ও এটা এনজয় করে, সো আমরাও এনজয় করি। ভালো ছিল। হ্যাঁ, তুষার খান। আফ্রিদি প্রথমে যখন আসলা, তখন এসে যখন শুরুটা করেছিল, তখন আমার মনে হলো যে আমরা তো এক্সপেক্ট করি যে তোমাদের কাছে ভালো কিছু, আমার এই রে আজকের পর্বটাও আবার খারাপ শুরু হলো। আচ্ছা, তারপরে গিয়ে তুমি আবার তোমার আফ্রিদিতে গেছো এবং যথারীতি সেরকম পারফরমেন্স খুব ভালো ছিল। আফ্রিদি ভাই, আপনার প্রতি আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি। এবং আরেকটা কিন্তু জোকস বলার সময় যে কি জানি করেন, একটা হাত দেখি এরকম কিরমভাবে শুরু করে, হ্যাঁ, মানে এরকম, মানে আফ্রিদির মতো হয় ব্যাট করবে বা বোলিং বা সব কিছুতেই দুর্দান্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের প্রিয় তিনজন বিচারকের সঙ্গে আজকে গেস্ট হিসেবে এসেছেন সালহা খানম নাদিয়া। একটা জোরে হাততালি। সুন্দর লাগছে আমাদের সুনেত্রা সুন্দরমকে, একটা জোরে হাততালি সবাই। ভেবেছিলাম আজকে অনেক কথা বলবো আপনার সঙ্গে, কিন্তু ঠান্ডা লাগার কারণে না, এখন ভয়েস ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, 2 গ্লাস গরম পানি খাইছি। ওকে, একটা জোরে কথা বলবো, প্রাণ খুলে কথা বলবেন আজকে, অনেক জোরে জোরে। ওকে, একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। আপনি হাসবেন, হাসার কারণ তো তৈরি করে দিতে হবে নাকি? একটা ছেলে প্রস্তুত রয়েছে নোয়াখালী সোনাইমুড়ি থেকে, আবিদ হাসান নীরব আসবে এখন। হ্যাঁ, রাতে আমি চোখ খুলে দেখি আমি হসপিটালে শুয়ে আছি, পুরো গা ব্যান্ডেজ করা, সামনে ডাক্তার, এর পাশে আম্মু আব্বু, আর এর পাশে ওই পুলিশ আঙ্কেলটা যে আমাকে বিকালে ধরছিল। কাহিনীটা শুরু হয় সকাল থেকে। আমি পার্কে বসেছিলাম, হঠাৎ কে যেন একটা পিছন থেকে এসে আমাকে জড়াই ধরলো, আমার চোখে হাত দিল। আমি হাত ধরে টেনে আনলাম, দেখতেছি শাবনাম আপু। এরপর উনি আমাকে ওনার বাসায় নিয়ে গেল, আচ্ছা, বসালো। উনি কিচেনে গেল, একটু বড় একটা প্লেট নিয়ে আনলো, প্লেট নিয়ে আমার সামনে আসলো। ঠিক এমন সময় আমার ঘুম ভেঙে গেল, এটা স্বপ্ন ছিল। তো এরপর ঘুম থেকে ওঠার পর থেকে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে, কারণ ওই প্লেটে বিরিয়ানি ছিল। তো আমি আম্মুর রুমের সামনে গিয়ে বললাম, আম্মু বিরিয়ানি। আম্মু বললো, তুই বিড়ি খাস? ওই বলি, না না আম্মু, বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে, রান্না করে খাওয়াবা। যে ও বিরিয়ানি খাবি, আমাকে বলবি না, যা রান্নাঘর থেকে আমার বেলনটা আন্তরে খাওয়াচ্ছি। আমি বললাম, না না আম্মু থাক, খাবো না। তখন আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, তুই যে একটা মুরগি কিনে আন, আমি তোকে বাসায় রান্না করে খাওয়াচ্ছি। এরপর আম্মু টাকা দিল, বললো একটা মুরগি আনবি আর হলুদের গুঁড়ো আনবি। এরপর আমি বাইরে গেলাম, মুরগি দোকানে গেলাম, গিয়ে বললাম, আঙ্কেল একটা মুরগি দিবেন, আপনার কাছে কি জন্ডিশালা মুরগি আছে? আঙ্কেল বললো, জন্ডিশালা মুরগি? বললাম, না আম্মু তো মুরগি আর হলুদের গুঁড়োর জন্য টাকা দিছিল, এখন যদি জন্ডিশালা মুরগি পেয়ে যাই তাহলে আমার টাকা বাঁচবে। এরপর আঙ্কেল বলে, না না এমন কোনো মুরগি হয় না। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তো মুরগির দাম কত? আঙ্কেল বলে, এই পাশে যে বড় মুরগিগুলো এগুলো 50 টাকা, আর ওই পাশে ছোটো মুরগিগুলো 150 টাকা। আমি বললাম, বুঝলাম না, বড়গুলোর দাম কম ছোটোগুলোর দাম বেশি, কাহিনী কি? বললো, এগুলো বড় মুরগি কিন্তু এগুলার এইডস রোগ আছে। তখন আমি অনেকক্ষণ চিন্তা করলাম, চিন্তা করে বললাম, না আঙ্কেল আমাকে ওই 50 টাকার এইডসওয়ালাটাই দেন, আমি তো শুধু রান্না করে খাবো। এরপর মুরগিটা নিলাম, নিয়ে রাস্তা দিয়ে বাসে যাচ্ছি, হঠাৎ মুরগিটা আমার হাত থেকে ছুটে গেল। পিছনে একটা মোরগ এসে দিল এটাকে দৌড়ানি, সামনে মুরগি দৌড়াচ্ছে, এর পিছনে মোরগ, এর পিছনে আমি দৌড়াচ্ছি। এক পর্যায়ে মুরগিটাকে একটা গাড়ির নিচে পড়লো, মারা গেল।
আমি তো খুব কষ্ট পেলাম ভাই, এখন বিরিয়ানি খাবো কীভাবে, বাসায় কী নিয়ে যাব। পাশ থেকে একটা আঙ্কেল বলতেছে, দেখছো বাবা মুরগিটা অনেক খানদানি বংশের একটা মুরগি, প্রাণ দিয়ে দিছে, মাগার ইজ্জত দেয় নাই। এরপর আমি খালি হাতে বাসায় গেলাম, আম্মু বলে কি মুরগি কই, আমি বলি ইজ্জত বাঁচাইতে গিয়ে মারা গেছে। তখন আম্মুর হাতে প্লেট ছিল, আমার মুখে দিছে মেরে, তো ওই দিন থেকে আমার দাঁতগুলো আঁকা বাঁকা। তো এই কাহিনীটা পাশের বাসার একটা ছিল আমাদের দরজায় দাঁড়ায় দেখতেছে আর আমার দিকে তাকে হাসতেছে। সকাল থেকে কিছু খাই নাই, এর উপর হচ্ছে মাথা গরম। আমি ওর বাসার সামনে গেলাম, আমাদের গ্রুমার তারেক ভাই থেকে কয়টা গালি শিখছিলাম, ওখান থেকে টপ লেভেলে কয়টা গালি চোখ বন্ধ করে দিয়ে দিলাম। চোখ খুলে দেখি পোলা ভিতরে, পোলার মা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমিন ভাই আর বেশিরভাগ গালি ছিল ওর মাকে নিয়ে। এরপর আমি বাসার দিকে দৌড় দিছি, ঘুরে দেখি পিছনে আমার মা দাঁড়িয়ে আছে। এরপর আমার কিছু মনে নাই, 2 ঘন্টা পর জ্ঞান ফিরছে। তো আপনারা যখন জ্ঞান হারাই ফেলেন, সেন্স আসার পর সবাই কি বলে, কিরে এখন কেমন লাগতেছে, বা পানি খাবি বা কিছু খাবি, আর আমাকে কি বলছিল, এই নে টাকা, তাড়াতাড়ি সবজি আন। এরপর আমি সবজির টাকা নিয়ে বাইরে গেলাম, ভাবতেছি আজকে বিরিয়ানি আমি খেতে হবেই, সবজি নেবো না, সবজির টাকা দিয়ে আমি আজকে বিরিয়ানি খাবো। গেলাম বিরিয়ানি দোকানে, গিয়ে বললাম আঙ্কেল 1 প্যাকেট বিরিয়ানি দেন। আঙ্কেল বলে বিরিয়ানি শেষ। খুব খারাপ লাগলো। আমি বললাম খিচুড়ি আছে, বলে যে হ্যাঁ এই যে খিচুড়ি 50 টাকা প্লেট। খিচুড়ির অবস্থা খুবই খারাপ, কিছু মাছই পড়ে আছে, কিছু উপরে উঠতেছে। আঙ্কেল একটা গামছা নিয়ে বলে যা যা, তোরা যেটা ভাবতেছো সেটা ওইটা না। এরপর আর ভাই খিচুড়িও খেলাম না। এরপর সবজি দোকানে গেলাম, সবজি নিলাম। এরপর হলুদের গুঁড়ের দোকানে গেলাম, হলুদের গুঁড়ি নিলাম, কিন্তু কেমন জানি লাগতেছে। আমি পলিথিন করলে ভাবে স্মেল নিচ্ছি, পিছন থেকে পুলিশ এসে বলতেছে এই তুই রাস্তায় পলিথিনের নেশা করতেছিস না। এরপর আমি বলতেছি না না আঙ্কেল এটা তো হলুদের গুঁড়া। বলে যে ওই ব্যাগে কি? আমি বললাম সবজি। বলে যে খোল দেখা। আমি দেখালাম, বলে যে এগুলা কি? আমি বললাম আলু। বলে যে দেখেই তো বোমের মতো লাগতেছে। বললাম না না আঙ্কেল এগুলো আলুই। বলে পাশের এগুলা? বললাম কাঁচামরিচ। বলে যে দেখেই তো বুলেটের মতো লাগতেছে, তুই আমাকে বোকা বানাচ্ছস। বললাম আঙ্কেল সত্যি এগুলা সবজি। আঙ্কেল বললো তুই আমাকে বোকা বানাবি না, এই হাবিলদার ওকে গাড়িতে তোলো আর সবজিগুলো তোমার ভাবির কাছে নিয়ে যাও। এরপর আমাকে গাড়িতে তুললো। আমি বললাম আঙ্কেল আমাকে নিয়ে যান ঠিক আছে, কিন্তু ওই দোকানদার আমার কাছে 10 টাকা পায়, আমি যাই টাকাটা দিয়ে আসতেছি। উনি বললো আমাকে বোকা বানাবি না, তুই টাকা দিতে যাই পালাই যাবি না, আমি টাকা দিতেছি তুই বয়। উনি টাকা দিতে গেল, আমি দৌড়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু বলে কিরে সবজি কই? আমি বলে আম্মু পুলিশ ভাবির জন্য পাঠাই দিস। এরপর হাতে চায়ের কাপ ছিল, এটা আমার বুকের মধ্যে ঠেস করে মেরে দিস। তো জীবনে ওই দিনই প্রথম বাইরে থেকে মেরে কেউ আমার মনটা ভেঙে দিস। তো এরপর আমার খুব মেজাজ খারাপ, দুপুর 2টা বাজতেছে, এই বিরিয়ানির আশা এখনো কিছুই খাই নাই। বাসা থেকে বের হয়ে গেছি আমি রাগ করে, রাস্তায় হাঁটতেছি, ভাবলাম কি করা যায়। তখন আমি আমার এক বন্ধুকে কল দিলাম, ও কল ধরে বলতেছে দোস্ত আমি বিজি, বাসায় মেহমান। ফোন রেখে দিলাম আমি। এরপর ভাবতেছি ওর বাসায় যেহেতু মেহমান, অবশ্যই মাছ মাংস কিছু রান্না করছে, বিরিয়ানি খেতে পারি নাই, খিচুড়ি পারি নাই, ওর বাসায় গেলে অন্তত ভাত দিয়ে মাংস তো খেতে পারবো। ওর বাসায় গেলাম, যাওয়ার সাথে সাথে আন্টি বলতেছে বাবা বসো ভাত খাও। আমি বসলাম খুশি মনে, ডাকনা উল্টে দেখতেছি করলা ভাজি আর ভাত। ভাই আমার চোখ টলমল করতেছে তখন। আমি বললাম কিরে তোর বাসায় না মেহমান আসছে? বলে যে হ্যাঁ আমার না নার্স ছিল, ডাক্তার দেখা, তার ডাক্তার বলছে করলা ভাজি খাইতে, এই জন্য করলা। বাহ, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। বলে ভাই মাছ মাংস কিছু নাই? তখন আন্টি পিছন থেকে এসে বললো এই নাও বাবা মুরগি দিয়ে খাও। তো খুশি হয়ে গেলাম, মুরগিটা নিয়ে খাবো। হঠাৎ ওদের কুকুরটা বাইরে থেকে বাসার ভিতরে ঢুকে ঘেউ ঘেউ শুরু করলো। বললাম কিরে ওর কি হয়েছে? বলে তোর মুখের খাওয়া যদি টেনে আনতাম তুই কি করতি? এটা ভালো, এটা খুব ভালো। ভাই আমি আর খাওয়ার টাওয়ার খেলাম না, হাত ধুয়ে বাসা থেকে বের হয়ে গেছে। তখন প্রায় 3টা বাজে বিকেল, আর সকাল থেকে কিছু খাই না, আমি হাঁটতে পারতেছি না, ঢুলতেছি রাস্তায়। ওই পুলিশটা তখন আবার এসে ধরলো, বলে কিরে তুই রাস্তায় ঢুলতেছস, নেশা করছস? আমি বললাম আঙ্কেল দেখেন আমার মাথা ঠিক নেই, সকাল থেকে খাই না, এখন খেতে যাচ্ছি, আমাকে ছেড়ে দেন। বলে তুই আমার সামনে মাতলামি করতেছস, আয় গাড়িতে আয়। আমাকে গাড়িতে উঠে ফেললো। বললাম আঙ্কেল আপনি আমাকে খেতে যাইতে দিবেন, নাহলে এখানে আনবেন, আমি আপনার সামনে বসে খাবো। বলে তুই কী খাবি, তোরা আমি ছাড়বো না। আমার মুখে টেপ লাগাই দিল। উনি গাড়ি থেকে নামতেছে, আমি ল্যাং দিয়ে ওনাকে ফেলে দিলাম। এরপর আমার টেপটা খুলে ওনার মুখে লাগাই দিয়ে আসতেছি, হঠাৎ কিসের সাউন্ড হলো,
তাকালাম, বুঝলাম ওনার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। এরপর ভাবতেছি শালা টেপ তো আমি ভুল জায়গায় লাগাইছি। এরপর বাসায় গেলাম, বাসায় গিয়ে আম্মুকে বললাম আম্মু কিছু খেতে দাও। এরপর আম্মু ভাত দিল, দেখি ওই করলা ভাজি আর ভাত। আমি আর খেলাম না। আমি বললাম তখন না কল দিয়ে বলছিলাম মুরগি রান্না করতেছো, বলে যে হ্যাঁ রান্না করছিলাম, তুই নাই। এরপর তুই আবার পাশের পাশের ছেলেটাকে মানিয়ে গালি দিছস, আমি তো তোর বাগেরটা ওকে দিয়ে দিস। আমার মাথা পুরা গরম ভাই। গেলাম ওর বাসার সামনে, এবার আর চোখ বন্ধ করি না, চোখ খোলা রেখে মা বাদ দিয়ে বাপকে নিয়ে কয়টা গালি বলে দিলাম। বলে বাসায় ঢুকতেছি, পিছে আমার আব্বা দাঁড়িয়ে আছে। আমি তো ভয়, আব্বা এই যে করছি, আধা ঘন্টা পর বন্ধ করছি। এরপর আমি শুয়ে আছি, আব্বুরে বলতেছি আব্বু পানি দাও। আব্বু দৌড়ে গিয়ে শলার মুঠা নিয়ে আনছে। বলে আবার কেন মারবা? বলে যে মারবো না, আধা ঘন্টা করছস, আগে দাঁতের চিপা থেকে মশামাছি বের কর। তো এরপর আম্মু বলতেছে না তুই অনেক কষ্ট পাইছস, আচ্ছা ঠিক আছে তোর জন্য আমি বিরিয়ানি রান্না করতেছি, আমি নামাজ পড়তেছি, তুই গিয়ে চুলার আগুনটা জ্বালাই দিয়ে, আমি মুরগি বসাই আসছি। তা আমি গেলাম, চুলার আগুনটা জ্বালাই, দৌড়ে আবার ওই ছেলের বাসার সামনে গেলাম। এবার আর গালি দিতে যাই নাই, বলতে গেছি যে আমার জন্য বিরিয়ানি রান্না করতেছি। বাসার কলিং বেল দিলাম, ওরা আম্মু দরজা খুললো। বললাম আসসালামু আলাইকুম আন্টি। আন্টি ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিই, বলে এবার কাকে গালি দিতে আসছোস? তবে আমি মন খারাপ করি নাই, কারণ আমার জন্য বিরিয়ানি রান্না করতেছে। এরপর বাসায় আসলাম, দেখতেছি আমি চুলার গ্যাসই জ্বালাইছে, আগুন দিতে ভুলে গেছি। এরপর আম্মু আসলো, এসে বিরিয়ানি বসালো, বললো যে 2 মিনিট পর চুলাটা অফ করে দিবে। তো 2 মিনিট যেহেতু বলছে, আমি ফোন নিয়ে ফোন চালাচ্ছি, হঠাৎ শাবনামের উপর একটা ভিডিও আমার সামনে আসলো, উনি একটা ছেলের সাথে নাচ করতেছে। আমার খুব খারাপ লাগলো, মনে হচ্ছে যেন আমার বুক পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর ওই গন্ধটা আমি পাচ্ছি। ভিডিও দেখতেছি আর মনে হচ্ছে দূর থেকে কেউ বলতেছে নীরব মোবাইলে কি দেখতেছস, এদিকে চলে আয়, ফোন ফেলে দে, কি এমন দেখতেছস, এদিকে তাকা, চলে আয়। আমি কারো দিকে তাকাচ্ছি না। হঠাৎ ওয়াইফাই ডিস্টার্ব দিছে, তাকাই দেখতেছি পুরা ঘরে আগুন লেগে গেছে, আর বাইরে থেকে আমার মা বাপ আমারে ডাকতেছে। আমি বের হব ততক্ষণে ব্লাস্ট হয়ে গেছে গ্যাস সিলিন্ডার। তো এরপর ওই চোখ খুললাম, দেখলাম আম্মু আব্বু ডাক্তার আর ওই পুলিশটা। এরপর হঠাৎ করে বিরিয়ানির গ্রান লাগতেছে, উঠে দেখতেছি সবাই বিরিয়ানি খাচ্ছে। বললাম আবার আমার বাগেরটা কই? বলে যে না এই যে করলার রস, ডাক্তার বলছে শুধু করলার রসই খাবে। আমি বললাম বিরিয়ানি লাগবে না, অন্তত দুপুরের ওই ভাত আর করলা ভাজিটাই হোক। বলে যে না না, ডাক্তার বলছে অনলি করলার রস। তো মোরাল অফ দ্য স্টোরি কি? আপনার ফুলের বাগানের মতো সুন্দর জীবনটা নষ্ট করার জন্য একটা মেয়ে যথেষ্ট। শুরু হলো কোথা থেকে? সকালবেলা ওই যে বিরিয়ানি খাবে, ওখান থেকে ঘুরতে ঘুরতে মুরগি হয়ে, খিচুড়ি হয়ে, কোন দিক থেকে পুলিশ স্টেশন হয়ে ঘুরতে 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 আসলো। বিরিয়ানি সে খেতে পারেনি, করলার রস কিন্তু আমরা সে বিরিয়ানির টেস্ট পুরো একবারে সবাই পেয়েছি। একটা জোরে হাততালি। বিচারকরা একজন তো মাইক্রোফোন না, আমি সো ইমপ্রেসড, আমি জাস্ট ওয়েটিং বলার জন্য। নীরব, তুমি তোমার একটা নিজের স্টাইল অলরেডি এখানে স্টাবলিশ করে ফেলছো, উইচ ইজ ওয়ান্ডারফুল। মানে প্রত্যেকের নিজের স্ট্রেংথ জানাটা খুব জরুরি, যে এটা আমার স্ট্রেংথ, এটা ধরে আমি ভালো করব। আমি যখন অভিনয় করি আমি সব ধরনের চরিত্র অভিনয় করার চেষ্টা করি না, যদি বা ভার্সেটাইল হিসেবে করা উচিত। আমার যেটা স্ট্রেংথ আমি চেষ্টা করি সেটাই করতে, যেটা তুমি ধরতে পেরেছো। ভেরি গুড জব, আমার খুব ভালো লেগেছে। ওর জন্য একটা না 2টা হার্ট। দুইটা হার্ট, আরেকটার জন্য কি ওইদিকে হার্ট? আচ্ছা ঠিক আছে, ওকে। এবার তুষার ভাই। অসাধারণ পারফরমেন্স তোমার, খুব ভালো হয়েছে, গাঁথনি খুব ভালো ছিল, মালার মতন করে গেছো। একটা জিনিস বলি এটা বাইরে, সেটা হচ্ছে ওর কিন্তু প্রচণ্ড জ্বর। হ্যাঁ হ্যাঁ, জ্বর, অসুস্থ। ব্যাক স্টেজে যে থামলাম, ও প্রচণ্ড অসুস্থ এবং বলছে যে আমি আমার বেস্টটা দিতে পারবো কি না, এরকম একটা অবস্থায় ছিল। বাট ও 1 সেকেন্ডের জন্য বোঝা যায়নি যে অসুস্থ। খুব ভালো ছিল নীরব। আমিন ভাই। রনি, লোহা যখন গরম হয়ে লাল হয় তখনই কিন্তু লোহার একটা সুন্দর শেপ হয়, তাই না? তো শিল্পীরা যখন জ্বরে পুড়ে তখন কিন্তু তার আসল এনার্জিটা বের হয় এবং অরিজিনাল পারফরমেন্সটাই বের হয়, এবং যেটা আজকে বের হয়েছে ওর মধ্যে থেকে। টু গুড রিয়েলি। মানে
আগের পারফরমেন্সগুলো সুন্দর ছিল, কিন্তু কোথাও যেন কোথায় যেন একটা ল্যাকিংস ছিল। তুমি যখন দেখবে ফিল করবে তুমি সেই ল্যাকিংসগুলো আজকে একদমই ছিল না। ঠিক আছে, মানে প্রত্যেকটা জোকসের মাঝখানে, পারফরমেন্সের মাঝখানে না ছোট ছোট কিছু জিনিস থাকে যে জিনিসগুলো পারফরমেন্সের সৌন্দর্যটা অনেক বাড়িয়ে দেয়। এইটা আজকে ছিল, যে যেন তোমার পারফরমেন্সটা আজকে অনেক ব্রাইট ফিল হয়েছে, বুঝছো, অনেক ব্রাইট লেগেছে আমাদের সবার কাছে। আমার তো একবার দম বন্ধ হয়ে আসছিল এবং চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম আমি রীতিমতো। স্যালুট স্যালুট স্যালুট। এবার আমাদের অতিথির কেমন লেগেছে? ফার্স্ট অফ অল চিমটি, আমারও আজকে জ্বর, গলা ব্যথা। তোমার এটা শুনে আমি ঘামা শুরু করেছি হাসতে হাসতে, মনে হয় জ্বরটা কমতেছে। সো অসাম পারফরমেন্স, আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে যখন ইজ্জত বাঁচানোর জন্য মুরগি তার জীবন দিল, এটা আমি অনেক বেশি এসেছি। আর তুমি ফ্যামিলি নিয়ে জোকস করছো, এটা একটা গুড সাইন। ফ্যামিলি সবাইকে ইনভলভ রাখছো, এটা ভালো। আর করোনা স্বাস্থ্যের পক্ষে এত ক্ষতি করো না, এটা খুব ভালো। থ্যাংক ইউ, অনেক সুন্দর করেছে। এতটা জ্বর, মানে আমি একটু ভাগ করে নিলাম রে ভাই, একটু দাঁড়াও রে ভাই। আপনার জ্বর কতটা? ভাই, আমাদের একজন অতিথি, আমরা আনন্দ দুঃখ ভাগাভাগি করবো ভাই। না আমি ওকে জ্বর মাপাবো না। আসলে ভাই আমরাই ভাগাভাগি করি ভাই। ওকে, মানে ব্যাকস্টেজে গিয়ে যখন দেখেছি যে ও জ্বর, মানে আমি আসলে নিজে, ওর টেনশনটা আমারই হচ্ছিল যে ও আগের মতো পারবে কি না। দুর্দান্ত ছিল, অনেক সুন্দর। আমি আরেকটা একটু বলতে চাই যে একটা এই আজকের এই পারফরমেন্সে একটা সুন্দর মালা গাঁথা কেমন ছিল, যে আপনি দেখবেন যে একটা ওই যে গলার মালায় কিছুক্ষণ পর পর রজনীগন্ধার পর একটা করে গোলাপ দেয়, আবার রজনীগন্ধা একটা করে গোলাপ। তো ওর এই যে ঘুরে ঘুরে পুলিশ আবার করলায়, আবার পুলিশ আবার করলায়, সেটা মনে হচ্ছিল যে ঠিক ওই মালার মতো। এটা দারুণ ছিল স্ক্রিপ্ট, মেবি তোমারই গাঁথুনি এটা গোটা, এই জন্যই এত ভালো ছিল। সাবলীল, প্লিজ একটা জোরে হাততালি। ওকে, দুইজন দুর্দান্ত পারফর্মার আজকে পারফরমেন্স দিয়েছে, কিন্তু আমি বলবো আরেকজন, সেও দুর্দান্ত। দুইজন ফিমেল রয়েছেন, দুইজন মেল। ফিমেলদের মধ্যে অসাধারণ একজন, দুর্দান্ত যে এনার্জি এবং বলার ধরন আপনাদের মুগ্ধ করবে। আসছে চট্টগ্রাম থেকে রাবেয়া জামান অ্যাঞ্জেলা। আসসালামু আলাইকুম জাজেস, রাবার ব্যান্ড, ভেন্ডার্স। তুষার ভাই, ভুঁড়িওয়ালাদের ভুঁড়িওয়ালিদের সাথে প্রেম বা বিয়ে করা উচিত কেন বলুন তো? কেন? কারণ তারা মেড ফর ইচ আদার। ওকে। সেদিন এক বান্ধবী আরেক বান্ধবীকে বলছে, তোর নেকলেসটা কিন্তু খুব সুন্দর, এটা আমার বর দিয়েছে 40 লাখ টাকা। তারপরে বলছে, তোর ফোনটাও কিন্তু খুব দারুণ, এটা আমার ভাই দিয়েছে 1.5 লাখ টাকা। এই শুনে আরেক বান্ধবী বলছে, তোর বরটাও কিন্তু খুব দারুণ, ওইটা আমার বাবা দিয়েছে 40 কোটি টাকা। তো সেদিন আমিন ভাই তার বউ আর তার শাশুড়িকে নিয়ে গুরুদেবের কাছে গেল। গুরুদেব জিজ্ঞেস করলো, তোরা কে কে স্বর্গে যেতে চাস? এই কথা শুনে আমিন ভাইয়ের বউ ও তার শাশুড়ি হাত তুললো। এই দেখে গুরুদেব জিজ্ঞেস করলো, কি রে আমিন, তুই স্বর্গে যেতে চাস না? আমিন ভাই গিয়ে আস্তে আস্তে গুরুদেবের কানে বলল, এরা দুইজন স্বর্গে গেলে পৃথিবীটাই তো আমার কাছে স্বর্গ। পারি আপু, আজকালকার ছেলেরা কত কেয়ারিং, রিলেশনশিপের সেকেন্ড দিনই বলে বসে, ঘুমাও কিন্তু কল কেটো না, আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে চাই। তো সেদিন সকাল 10টা বাজে আমিন ভাইয়ের বউ গ্যাসে কুকার বসিয়ে আমিন ভাইকে বলছে, সিটি বাজবে, 3টে বাজার পর তুমি কুকারটা অফ করে দিবে, আজ আমার বাড়ি ফিরতে সন্ধ্যা হবে। দুপুর 2টার সময় আমিন ভাই তার স্ত্রীকে ফোন দিয়ে বলছে, এখন তো 2টা বেজে গেছে, কুকারে প্রায় 147টা সিটি বেজেছে, 3টা বাজতে অনেক দেরি, আর এখন সিটিও বাজছে না, আমি এখন কি করব? এক কাজ করো, আত্মীয় স্বজন ডেকে আমার 40টা করায় দাও। একটি নিউ আপকামিং ওয়েব সিরিজের জন্য মডেল দরকার। শর্তাবলী, চেহারা আকর্ষণীয় হতে হবে, ফিগার মাঝামাঝি হতে হবে, বেশি মোটাও না আবার বেশি স্লিমও না, গায়ের রং ফর্সা হলে ভালো, তবে উজ্জ্বল শ্যামলা হলেও চলবে,
বেডরুম এবং বাথরুমের দৃশ্য করার মতো মন মানসিকতা থাকতে হবে। ক্যামেরার সামনে কোনো জড়তা থাকা যাবে না। আগের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো, নিউ কামাররা আবেদন করতে পারবে। ও আসল কথাই তো বলতে ভুলে গেছি, অবশ্যই মডেলের বয়স 6 থেকে 9 মাস হতে হবে। তো শাওন ভাইয়ের বাবা সেদিন শাওন ভাইকে খুব মেরেছে। শাওন ভাই এখন হসপিটালে ভর্তি। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আঙ্কেল, এভাবে কেন মেরেছেন? আরে আর বইলো না, ও এত বদমাইশ হয়েছে, ও কালকে ঘরে দুষ্ট পানি খেয়ে ঘরে ঢুকছে। বললাম, কি রে আঙ্কেল, এজন্য ওনাকে এইভাবে মারবেন? আর আমি নিজে কি বলবো, আমার নিজেরই তো দুষ্ট পানি খেয়ে হুঁশ ছিল না। ওকে, রাবে যেমন অ্যাঞ্জেলা দুর্দান্ত স্টার্টিং, মাঝখানে কিংবা শেষে যখনই ওকে দেওয়া হোক ও একেবারে দুর্দান্ত পারফরমেন্স দেবে এবং মন জয় করবে। লাস্ট যুগটা যেন কি নিয়েছিল? শাওন ভাইয়ের দুষ্ট পানি খাওয়া। কি নিয়ে মানে বিষয়টা বলো, নাম কারো বলতে হবে, কি নিয়েছিল? তুষার ভাই বলুন। আগেই ওকে, আমি আর খুশি হলাম যে আজকে শাওনের উপর দিয়ে গেছে, শাওনের বাপের উপর দিয়ে গেছে, ঘুরে ফিরে তুই আবার ওইখানে নিয়ে আসিস। অ্যাঞ্জেলা, তুমি কি স্পোর্টস টোর্সের সাথে ইনভলভ কোনো কারণে? তোমার মানে আশা, এন্টারটেইনমেন্ট সব কিছু মনে হয় যে দাঁড়ানো একবারে স্ট্রেট, সব কিছু মিলে ওরকম একটা, এবং স্টেডি পারফরমেন্স খুব ভালো ছিল। এবং আজকে একদিন খালি বেচারার বউয়ের উপর দিয়ে গেছে, শাশুড়ি পর্যন্ত গেছে। ভালো ছিল অ্যাঞ্জেলা, অনেক ভালো ছিল। শবনম ফারিয়া ঠিকঠাক ছিল অ্যাঞ্জেলা। যদি নেক্সট তোমাদের আরেকটা মনে হয় ইয়ে থাকবে না, এই রাউন্ডে তো দুটো পারফরমেন্স, নেক্সটটা আরও ভালো করতে হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। এবার আমি জানি না যে এই পারফরমেন্স দেখার পরে মানে আমিন ভাইকে প্রশ্নের সম্মুখীন হতে হবে যে এই যে এইসব বললো, আমি কোনো রিঅ্যাক্ট করলে না। এই এপিসোড 34 নাম্বার এপিসোড যেদিন অন এয়ার হবে, আমি বাসার টিভি বন্ধ করে রাখবো। নট অনলি টিভি বন্ধ, বাসার সবাই কিনে বাইরে কোথাও ডিনারে চলে যাবো, যেন তাদের ধরা ছোঁয়ার বাইরে থাকে। ভাই বাসায় ফিরতে দিও আমাকে। অনেক সুন্দর ছিল অ্যাঞ্জেলা, অনেক এনার্জেটিক পারফরমেন্স ছিল, সুন্দর ছিল। বেস্ট অফ লাক। ওকে, আমি বলে রাখছি যে কেউ যদি আপনারা টিভিতে মিস করে ফেলেন বা কোনো কাজে বিজি হয়ে পড়েন, আপনাদের জন্য অপশন থাকছে, আপনারা এনটিভির ফেসবুক পেজ, মার্সেলের ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন। আমি এই স্পেশালি এপিসোডটা ভাবির কাছে ফরওয়ার্ড করে দিই। এবং আরো বলে রাখি, স্পেশালি এনটিভি ইউটিউব চ্যানেলে এটা একবার ফুল এপিসোড পাওয়া যাবে। সো ফরওয়ার্ড। হ্যাঁ, ওকে। সালা খানম নাদিয়া খুবই সুন্দর। আমি অ্যাঞ্জেলাকে বলতে চাই, তোমার উচ্চারণ অনেক সুন্দর, অনেক স্পষ্ট, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর বিষয়বস্তুগুলো খুব সুন্দর ছিল। আর আমি সরি বলবো আমিন ভাইয়ের কাছে, কারণ যেহেতু আমি এই এপিসোডটাতে এসেছি, আমি ডেফিনেটলি এটা শেয়ার দিব এবং ভাইয়া ভাবি আমার সাথে অ্যাড করা ফেসবুকে। আমি শেয়ার দিব, দেখে ফেলবে। জাস্ট জোকস অ্যাপার্ট, ভাইয়া ওনাদের ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসে, সেটা আমি দেখেছি। আর তোমার যথেষ্ট ভালো হয়েছে, অনেক সুন্দর পারফরমেন্স অ্যাঞ্জেলা, থ্যাংক ইউ। এ কিন্তু মনে হচ্ছে যে একটু কিন্তু খুব কম এজ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9। তুমি কোন ক্লাস থেকে অ্যাক্টিং করো বা জোকস বা কোন ক্লাস থেকে? ক্লাস 3 থেকে। 3 থেকে আরেকজন পাওয়া গেছে, এই যে সাল্লা খানম নাদিয়া, উনি সেই ক্লাস 3 থেকে মনে হয় রেডিওতে আপনি কবিতা আবৃত্তি করতেন, দেখলেন ওই সময় থেকে। এবং অদ্ভুতভাবে একটা মিল রয়েছে। একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। তুমি এখানে ফিরে যাও। ওকে, একটু ছোট্ট করে বলেন, ক্লাস 3 থেকে কবিতা আবৃত্তি করতেন রেডিওতে, সেটা আবার কেন? ওই সময় আপনার চেহারা সুন্দর ছিল না? জানলে তো আপনি তো ওই সময় একটু বেশি ভালো ছিল। আচ্ছা, এখন ওটা তখন বাংলাদেশ বেতারে শিশুদের কলকাকলি নামে একটা প্রোগ্রাম হতো এভরি ফ্রাইডে। সো আমার মা খুবই সংস্কৃতি মনা। আমার মা আমাকে, মানে আমি ছোট বয়সে আমার ক্লাস 3-তে পড়তাম, বাট ক্লাসের 9-এর কবিতাগুলো মুখস্থ থাকতো, যদিও একটু ততলি কথা বলতাম। তো সেগুলো আমাকে বলার জন্য, যেটা ইউনিক, এটা বাচ্চা 3 বছরের, মানে ক্লাস 3-র বাচ্চা 9 এগুলোর কবিতাগুলো বলতে পারছে, এই জন্য আমাকে নিয়ে যেত সেখানে। আপনি ওই সময় তো তোতলামি করতেন, এখন কেটেছে? এখন কেটেছে সেটা? বলো তো কেটেছে কিনা।
একমাত্র তোমাকে দেখেই তোতলায়। না না আমি একটু দেখি। পারছি না, আমার অর্ধেক বাতাস বের হচ্ছে, অর্ধেক কথা বের হচ্ছে। আচ্ছা আপনি তোতলাতে এখনো পারেন কিনা? এখন তুমি ওর বেশি কথা বলায় গলাটা নষ্ট আমি করছো। ছোট্ট পরে করে- কমেন্ট আমি দিতে পারবে না। একটা ছোট্ট রনি ভাই অলওয়েজ রনি এত জ্বালায়। আচ্ছা ছোট্ট করে একটা লাইন প্লিজ প্লিজ। আপনি তোতলাতে বলবেন, হ্যাঁ ব্রাশটা দাও, বাতটা দাও, আবার বাতটা দাও। ওরে তোতলার, আমি ভেবেছিলাম যেই জায়গায় তোতলামিটা হবে সেই জায়গায় অ্যাকচুয়ালি হয়নি। বাজে কথা বলছিস। না না আই নিউ। ওকে একটা জোরে হাততালি, থ্যাংক ইউ। এই পাশে আমাদের মেন্টরদের জন্য জোরে হাততালি, সেই সাথে পারফর্মারদের জন্য। এই পাশে রয়েছেন কমান্ডার তুষার খান, দেবী শবনম ভাড়িয়া, দুর্ধর্ষ খুনি কাল্লু মাস্তান আমির খান, এবং রয়েছেন ড্রেসিং টেবিল এবং ফায়ার ড্রামের নায়িকা সালাহ খানম নাদিয়া। এটা সবাই দীর্ঘ জীবন পার করছেন ক্যারিয়ারে। শুরুতে পারিবারিকভাবে কোনো সমস্যা হয়েছিল যে আপনি যখন অ্যাক্টিং করবেন? ছোট্ট করে যদি একটু করে বলেন। না, আমাদের পরিবার সেটা প্রচণ্ড কনজারভেটিভ ফ্যামিলি ছিল। সেই পরিবারের একটা ছেলে পারফরমেন্স মানে অ্যাক্টিংয়ে আসবে কখনো চিন্তা করেনি। কিন্তু আমার বাবার কাজের সূত্রে আমাদের একটা লম্বা সময় খুলনা থাকা হয়েছে। আমার বাবা মা দুজনে আবার আমাকে প্রশ্রয় দিয়েছেন, কারণ আমাদের ফ্যামিলি যে সাংস্কৃতিক মনা ছিল না তা না, কিন্তু ফ্যামিলির কেউ এখানে যাবে এটা কেউ তারা আশা করেন। তো সেই ক্ষেত্রে বাবা মার একটা বিশাল সাপোর্ট পেয়েছে এবং আমি খুব সুন্দরভাবে কাজ করতে পারি। ওকে, শবনম ভাড়িয়া। না, আমি আসলে তুষার ভাইয়ের মতো এত লাকি না। আমার বাসায় অনেক গ্যাঞ্জাম হয়েছে এবং নর্মালি আসলে মিডল ক্লাস ফ্যামিলিতে কখনো চায় না যে ছেলে মেয়েরা ওই ডাক্তার ইঞ্জিনিয়ার বাইরে কিছু করবে, সর্বোচ্চ কর্পোরেট কাজ করবে এরকম। আর আমার বাবা নিজে ডাক্তার ছিল, তার জীবনে স্বপ্ন ছিল যে তার পেশায় আমিও আসবো। সো আমার যুদ্ধটা একটু ডিফারেন্ট ছিল, কিন্তু যখন তারা দেখেছে যে আমি খুবই ডেডিকেটেডলি কাজ করছি এবং এটা আমি খুবই এনজয় করছি, এবং আমার একটা নাটক দেখার পর আমার বাবা বলেছিল যে আমি জানি না ও কোত্থেকে এই ট্যালেন্ট পেয়েছে, বাট যদি ওকে আমি বাধা দিই একটা ট্যালেন্ট নষ্ট হবে, সো আমি ট্যালেন্টটা নষ্ট না করি। আমিন খান, আপনার তো বাধা পেতে হয়েছে কি? একটুও না, একদম ফুল সাপোর্ট পেয়েছি আমি সব জায়গা থেকে। মানে আমার মা বাবা, বিশেষ করে বিয়ের পরে ওয়াইফ, আমার ফ্যামিলি, সব দিকের ফ্যামিলি একদম 100% ফুল সাপোর্ট। আর তারা খুব গর্ব করে যে না, এটা আপনি আগে যখন স্টুডেন্ট লাইফে সেই নতুন মুখের সন্ধানে আসার আগেই আপনাকে বলতে আরে নায়কের মতো চেহারা, এরকম বলতো? না খুব একটা শুনিনি। আচ্ছা, বলতো যে ভালো চেহারা, কিন্তু নায়কের মতন চেহারা এই ধরনের কিছু। ওকে, আমিন ভাই গোটা লাইনটার মধ্যে একটা লাইন গুজে দিয়েছে ইচ্ছে করেই, যে আমার বিয়ের পর বউ সাপোর্ট দিয়েছে। কেন? ওই যে ফরওয়ার্ড করবে, ইচ্ছে করে জুড়ে দিয়েছে। ওকে, কিন্তু আমিন ভাই বিয়ের সময় কোনো প্রবলেম হয়নি শ্বশুরবাড়ি থেকে ছেলে নায়ক এরকম? না, এটা সমস্যা হয়নি। কেন? কারণ আমার ভাইরা, উনিও অভিনয় করেন, অমিত হাসান, সো এই জন্য কোনো ঝামেলা হয়নি। ওনার শ্বশুর বাসার সব নায়ক নিয়ে আসছে, লাকি একবারে, একটা সুবিধা ছিল আর কি। ওকে, একটা জোরে হাততালি হোক। কিন্তু যার সমস্যা প্রকট আকার ধারণ করেছিল, এবার তার মুখ থেকে একটু শুনবো। ছোটবেলা থেকেই বলি, তাই না? আমার ছোটবেলা থেকে আর্টের খুব মানে ফ্যাশনেশন ছিল, আমি আর্ট করতে খুব ভালোবাসতাম। আমি যেখানে আর্টের জন্য ভর্তি হয়েছিলাম, একটা প্রাইভেট একটা কোচিং, সেইখানে যে টিচার ছিলেন হুবহু দেখতে আমিন ভাইয়ের মতন। আচ্ছা, তো আমি ইনসিডেন্টটা এখান থেকে শুরু করছি, কারণ হচ্ছে যে যখনই আমাকে মানে আর্ট শেখাতো বা আমি ওনার তাকা থাকতাম, আমিন ভাই আমি একজন ফ্যান। তারপরে আরেকটা ইনসিডেন্ট হচ্ছে, সেই স্যার আমাকে একটা কাগজের মধ্যে আমার মায়ের ছবি এঁকে দিয়েছিল। আমাকে বারবার বলতো যে তোমার খাতার কিন্তু পেজ শেষ, কাটিস পেপার বলে একটা পেপার থাকে, যারা আর্ট সম্পর্কে জানেন, তোমার মাকে বলবা এটা নিয়ে আসতে। উনি আমাকে কি বলতো আমি সব ভুলে যেতাম, শুধু তার দিকে তাকিয়ে থাকতাম। তো এরকম পরপর 3 দিন মিস করার পর যখন আমি বাসায় গেলাম, দেখি আমার মায়ের একটা কানা চোখ এঁকে দিচ্ছে, সে দুষ্টামি করে, যে তোমার মা কেন? আমি বলি ভাই স্যার আম্মু দিতে ভুলে গেছে, এরকম। আম্মু দেখলো এরকম, কি ব্যাপার আমার এটা কে? আমি আম্মু তুমি আমিন স্যারকে দিছে, ওনার নামও আমি আমিন স্যারই বলতাম। তো বলে যে আচ্ছা ঠিক আছে, আমার এরকম চেহারা কেন? আমি বেশি আগ্রহী, বাবার কাছেও নিয়ে গেলাম মাথাপুরি করে, বাবা দেখো আমার আমিন স্যার আমার আম্মুর ছবি এঁকে দিছে। আমার আব্বু অনেক বেশি মানে কনজারভেটিভ, বলে কি মেয়েকে তো আর্ট করাচ্ছে, এখন যে টিচারের সামনে এরকম করে বসে থাকে, টিচার ছবি এঁকে দেয়, তোমার আর্ট করা বন্ধ।
সেরপর থেকে আমি আর art শিখতে পারি নাই আমিন স্যারের আর্টের জন্য। বাট হ্যাঁ, এরপর আমি চেষ্টা করেছি মডেলিংয়ে করার জন্য। প্রথম মডেলিং করেছি, বাবা সেটা পছন্দ করেনি, টানা 2.5 বছর আমার সাথে কথা বলেনি। বাট যখন আমার কাজ দেখেছে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তখন বলেছে ঠিক আছে, ওই যে ফারিয়ার মতন, তোমার যদি এদিকে আগ্রহ থাকে, তুমি তো ডাক্তার হতে চাচ্ছ না, তুমি অ্যাক্টরই হও, তোমাকে আমরা প্রাউড ফিল করবো। তারপর খালি আমি শুধু একটু যোগ করতে চাই যে আপনিও কম না, যে আপনার বাবা আপনার সাথে যে দীর্ঘ 2.5-3 বছরের মতন কথা বলেনি, আপনিও তো নাকি একসময় ওনার সঙ্গে কথা বলেননি 2-2.5 বছর ঠিক মতো। আমি আসলে আমার বাবা কি পারি বলে না, বাবারই একদম মেয়ে, বাবার সাথে সবচেয়ে বেশি অ্যাটাচ, মায়ের সাথে। না, এটা কি সত্যি যে আপনি বাবা মার সাথে 2-2.5 বছর ঠিক মতো কথা বলেননি? বাবা মার সাথে না, আমার মা, আমার না একবার সত্যি আপনি সবার সাথে ঠিক মতো নাকি 2-2.5 বছর? বলে না বলে, ও রনি আমাকে পেঁচাইতেছে না। সত্যি আপনি 2-2.5 বছর নাকি ঠিক মতো কথা বলেননি? না বাবার সামনে যেতাম, বাবা আমাকে সত্যি এটা জন্মের পরই প্রথম 2-2.5 বছর নাকি ঠিক মতো কথা বলেন? আমি হাঁটার আগে কথা বলা শিখছি, আমি অনেক পটর করি। এই যে খালি আটকানোর চেষ্টা করলে হবে না, আমি জানি। ওকে, একটা জোরে হাততালি হোক। ওকে, গোটা আলোচনা থেকে আমরা যা নিলাম সেগুলো একসাথে যোগ করি। তুষার ভাই খুলনার, আর উনার বাবা আটকালেন হচ্ছে ডাক্তার হাসপাতাল, সেখান থেকে। তারপরে এই আচ্ছা, এগুলো সব যোগ করলাম, যোগ করে কি হলো, থাকলো খুলনা আর থাকলো হাসপাতাল। খুলনা যদি থাকে তাহলে খুলনার কে? তারেক মাহমুদ। থাকলো কি? হাসপাতাল। ট্রিটমেন্ট যদি ঠিকঠাক হয়, যেহেতু গলা খারাপ, এটাও যোগ করলাম, তাহলে সব ট্রিটমেন্ট একসাথে হবে। আসবে খুলনা খালিশপুর থেকে তারেক মাহমুদ। আসসালামু আলাইকুম ব্রাদার, ভাই ব্রাদার। ছোটবেলায় আমরা সবাই এম ইন লাইফ লিখছি না? হ্যাঁ। আপনারা লিখছেন? আপনি লিখছেন ভাই? আপনারা লিখছেন? হ্যাঁ। এম ইন লাইফে আমরা কি লিখতাম? আমি বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার হওয়ার পর গরিব দুঃখী মানুষের বিনা পয়সায় সেবা করব। একটাও পাইছেন এরকম? না, একটাও পাইছেন না। সবাই আমরা হুদাই লিখছি যে ডাক্তার হব, কেউ কিন্তু এটা লিখি না যে ইঞ্জিনিয়ার হব, কারণ ইঞ্জিনিয়ার বানানটা কঠিন। বাঙালি বড়ই অদ্ভুত। দেখেন, ডাক্তারের কাছে যাবে, টেস্ট করাবে, রিপোর্ট খারাপ আসলেও খারাপ লাগে, রিপোর্ট ভালো আসলেও খারাপ লাগে। খারাপ আসলে খারাপ লাগে এই জন্য যে আহারে এত বড় একটা রোগ হয়েছে, আর ভালো আসলে দূর এত টাকা খরচ করলাম কিছু ধরা পড়লো না। সেদিনকে আমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে গেছি ডাক্তারের কাছে টিকা দেয়াতে, সে আবার ইঞ্জেকশনে একটু ভয় পায়। নার্স আমার করলো তারা শক্ত করে 2 হাত দিয়ে ধরেন, আমি খুব শক্ত করে 2টা হাত দিয়ে ধরলাম, সেও আমার আঙ্গুলটা খুব শক্ত করে ধরলো। একটু পরে করলাম, বাবু আমি 2টা হাত দিয়ে তোমাকে ধরে রাখছি, তুমি যেটা ধরছো ওটা আঙ্গুল না। বাঙালির স্বভাব কখনো পরিবর্তন হয় না। ধরেন ডাক্তার দেখাতে গেছে, সিরিয়ালে বসে রয়েছে, 5 মিনিট দেখে ছেড়ে দিছে, কবে দূর কোনো ডাক্তার। সেই একই লোক ধরেন সিরিয়ালে বসে রয়েছে, আরেকটা রোগীকে দেখতেছে, 5 মিনিটের জায়গায় 6 মিনিট হলে দূর এত সময় লাগে একটা রোগী ডাকতে। আমাকে ফারিয়া আপু গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব একটু দেখেন তো আমার কি হলো। ডাক্তার সব রিপোর্ট দেখে বলে, আমার মনে হচ্ছে আপনার অপারেশন করা দরকার। হ্যাঁ, কি বলেন ডাক্তার সাহেব, এই স্টেজে এসে অপারেশন করবেন? একটু ডিফারেন্ট কিছু করা যায় না? আমাকে কিপটা জাহাঙ্গীর ভাই সেদিনকে গেছে ডাক্তারের কাছে, যা বলতেছে, ডাক্তার সাহেব আমার জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, ম্যালেরিয়া, আমাশয়, জন্ডিস, টাইফয়েড সব কিছু হয়েছে, আমি কি বেশি দিন বাঁচুম? ডাক্তার কয় দাঁড়ান একটু। ভিতরে গেল, ভিতরে একটা টি আকারের রড নিয়ে এসে তার পিছনে বাঁধতে শুরু করলো। ডাক্তার সাহেব এ কি করতেছেন? এটাই আপনার চিকিৎসা, এত রোগের পরেও যখন আপনি মরেন নাই, ঠাডা পড়া ছাড়া আপনি মরবেন না, তাই আর্থিং করে দিলাম। উপরওয়ালা আর ডাক্তারকে কখনো রাগাবেন না। উপরওয়ালা একবার রেগে গেলে ডাক্তারের কাছে পাঠায় দেয়, আর ডাক্তার রেগে গেলে উপরওয়ালার কাছে পাঠায় দেবে। আমি অফিস থেকে মাঝে মাঝেই ছুটি নিই। ছুটি নেওয়া খুব সহজ, বস রে দেয়, শুধু বলি বস আমার বউ হাসপাতালে, বস ছুটি দিয়ে দেয়। আজকাল আর দিচ্ছে না, কারণ কেটা জানি কয়ে দিছে আমার বউ হাসপাতালে চাকরি করে। একটা মহিলার খুব আক্ষেপ, সারা জীবন ক্লাসের ভিতর যে ছেলেটা পিছন দিয়ে তারা লুকায় লুকায় দেখতো, সেই ছেলেটা আজকে ডাক্তার। ওই ছেলেটা এখন দেখতে গেলে ওই মহিলার ভিজিট দিয়ে দেখতে যাওয়া লাগে। আমাকে রনি ভাই গেছে সেদিনকে ডাক্তার দেখাইতে, যাই দেখে খুব লম্বা লাইন। সে কি করছে, ওয়েটিং রুমে যায় বসছে, যাই দেখো ওখানে
টিভিতে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ চলতেছে, সে বসে ম্যাচ এনজয় করতে লাগলো। দেখতে দেখতে ম্যাচ জিতেও গেছে বাংলাদেশ। রনি ভাই খুশিতে নাচতে নাচতে বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পর তার দুইটা জিনিস মনে পড়ছে। এক, শালা আমি তো ডাক্তার না দেখাই চলে আইছি। আর দুই, ওটা তো হাইলাইট ম্যাচ ছিল। হাসা চলতেছে, আমি নিজের সেলিব্রিটি মনে করতে শুরু করছি। তো সেদিনকে আমি একটু ডাক্তারখানায় গেলাম, আমার একটু সমস্যা হয়েছে, আমি দেখাইলাম। ডাক্তারখানাতে বের হয়েছি, ডাক্তার আমার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, আমি বের হয়ে গেছি। হঠাৎ 50 জন লোক আমার ঘিরে ধরছে, সবাই মোবাইল নিয়ে এসে ভাই ছবি তুলবো ছবি তুলবো ছবি তুলবো। আমি তো সেলিব্রিটি ভাই, নিজের তো এরকম ফিলিং আসা শুরু করছে। সবকটা ওষুধ কোম্পানির লোক ছিল, আমার প্রেসক্রিপশনের ছবি তুলে চলে গেছে। থ্যাংক ইউ। ওকে, তারেক মাহমুদ হাসি মুখের দুর্দান্ত একজন পারফর্মার, যা বলে হাসি মুখে, আর সামনে যারা দেখে তারাও হাসি মুখে দেখে। শুরুতেই আমিন খান। তারেক, মনটা ভরে গিয়েছে তোমার পারফরমেন্স দেখে। সত্যি কথা কি, আজকে সবচেয়ে ভাল লাগছে কি জানো, মানে এর আগে 5টা পর্বে এই পারফর্মাররাই যে পারফরমেন্সগুলি দিয়েছিল, তাদের প্রত্যেকটা পারফরমেন্সে না কোথাও না কোথাও একটা গ্যাপ ছিল। আজকে যে 4 জন ইতিমধ্যে পারফরমেন্স করেছে, তাদের সেই গ্যাপগুলো না তারা নিজেরাই কোথা থেকে যেন সংশোধন করে ফেলেছে। মানে সুপার 6-এ যাওয়ার জন্য এরা সবাই প্রস্তুত। সেই পারফরমেন্সগুলো আজকে দেখছি, অনেক সুন্দর ছিল। তোমরা আমাকে বলো আমি বকা দিই, আমি বকা দেওয়ার পরে পারফরমেন্স দেখছো ওদের? আচ্ছা, কেন বলো? বকা দেওয়াতেই এবার প্রত্যেকে ভালো করছে। ওকে, তারেক, আমার তারেকের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে তারেক সেটা সুন্দর করে হাসি দেয়, তারপর ও বলা শুরু করে, আমার খুব ভালো লাগে দেখতে। ইটস আ পজিটিভ এনার্জি ইয়ে হয়। ভালো ছিল তারেক, খুব ভালো ছিল। বেস্ট অফ লাক। তুষার খান। তারেক অন্যান্যবার আসে হেলতে দুলতে, আজকে লাফাতে লাফাতে। আমাদের তখন দেখে মনে হচ্ছিল যে বোধহয় আজকে পারফরমেন্সটা একটু ভালো হবে, এবং আসলেই সেটা মন ভরে গেছে। তোমার পারফরমেন্সে খুব ভালো ছিল তারেক। তারেক ভাই, আপনি এই ডাক্তারি পেশাগুলো নিয়ে যে আমাকে জোকসগুলো বলছিলেন, আমি রিলেট করছিলাম, কারণ আমি হাফ অফ দ্য টাইম মাসের মধ্যে অসুস্থই থাকি। আচ্ছা, যখন মনে করেন ডক্টরের কাছে যাই, লম্বা লাইন, অনেকজনকে খুব বেশিক্ষণ ধরে দেখছে, তখন গালাগালি দিতে থাকি। আবার আমাকে যদি অল্প সময় ধরে দেখে, আমি খুব বলি যে কী দেখলো, এটা আসলেই রিলেটেড করার মতন। সো ভেরি নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, একটু জানতে চাই, বিয়ে তো হয়েছে রিসেন্ট, তার সাথে তো আপনার আগে থেকে একটু জানাশোনা ছিল? হ্যাঁ। আপনি আগে অসুস্থ হতেন? অসুস্থতা কি অনেক দিন থেকেই? ছোটবেলা থেকেই। ওকে, তাহলে শারীরিক। তাহলে উনি আপনার উপর রাগ করতো না? না, তো ফ্রেন্ড ছিল, তো বলতো কেমন আছিস না। না, এই সেম কেস আমারও ছিল এরকম। সে খালি যাইতো, ডাক্তার দেখাতে চলে আসতো। আমি বলে কই আজকে মিট করবো না, ডাক্তার দেখাতে গেছি। তো আমি খুব রাগ করে একদিন শুধু বললাম, হ্যাঁ ওই ডাক্তারকেই দেখাও। আমি তো আর কেউ না। ওকে, আচ্ছা, আমি যেটা বলতে চাই যে আমরা কিন্তু অনেকেই, আমরা প্রত্যেকেই মনে লেগেছি যে এম ইন লাইফ আমি ডাক্তার হব। যারা সত্যি সত্যি ডাক্তার হয়েছে তারা কিন্তু ওই যে আমি গ্রামে ফিরবো, সেবা করব, সেই জায়গায় কিন্তু নেই। এবং আরও যারা যারা দেশপ্রেম নিয়ে লিখতো যে বড় দেশপ্রেমিক হব, দেশের জন্য এই করবো, খোঁজ নিয়ে দেখা গেছে যে ম্যাক্সিমামই এখন বিদেশ থাকে। এটা ট্রু স্টোরি। ওকে, অনেক কিছু পরিবর্তন হবে। রনি ভাই, আমি এরকম একজন ডাক্তারকে চিনি, ফারিয়া চিনে, আমাদের ডক্টর এজাজ স্যার। হ্যাঁ, উনি আমাদের সাথে দীর্ঘদিন ধরে, আপনারা হয়তো চিনেন ডক্টর এজাজ স্যার। উনি এমন একজন ডক্টর যিনি বিনা পয়সায় আসলে রোগী দেখেন আমার দেখা মতে। উনি সপ্তাহে একদিন শুটিং করেন, আর বাকি সময় সে গাজীপুরে একটা তার চেম্বার আছে, সেখানে একদম বিনা পয়সা সে একদম গরিব দুস্থদেরকে দেখেন। একটা ক্ল্যাব, বিশাল একটা ক্ল্যাব দেওয়া। এবং ডক্টর এজাজ ভাই উনি আমাদের বিচারক হিসেবে একসাথে ছিলেন। সেই সময় কি তুষার ভাই আপনি একসাথে ছিলেন? গত সিজনে, দুই সিজন আগে। হ্যাঁ, ওকে, একটা জোরে হাততালি হোক। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার এই যে একবারে কোনো কিছুই পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে, পারফরমেন্স ডেভেলপ হয়েছে, বাট হাসি মুখে সেই প্রথম পারফরমেন্স, সেখান থেকে সে এখনও সেই অবস্থা ধরে রেখেছে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার একজনকে ডাকবো, মানে আমাদের এই সিজনের এবং এখনো যারা টিকে আছে তাদের মধ্যেও সর্বকনিষ্ঠ এবং দুর্দান্ত পারফর্মার, সেই বরগুনার ছেলে আসছে মোহাম্মদ মহিবুল্লাহ।
জাজেস, রনি চাচ্চু, রাবার ব্যান্ড। ফারিয়া ম্যাডাম, আচ্ছা আপনি তো ক্রিকেট খেলা দেখেন, বলেন তো এক ওভারে কয়টা বল করা হয়? হলো না, এক ওভারে একটা বলি 6 বার করা হয়। রনি চাচ্চু, হ্যাঁ, চা মূলত অনেক প্রকার, যেমন রং চা, দুধ চা, লিকার চা, লেবু চা, এটা চা, ওটা চা, মাছ চা, বিচার চা, আর সবচেয়ে মজার চা কোনটা জানেন? কোনটা? চামচা। বিজ্ঞাপনে মায়েরা বলে খেয়ে নাও বাবু, নাহলে শক্তি পাবে না, আর বাস্তবে মায়েরা বলে খাইয়ে তাড়াতাড়ি পড়তে বস, জুতা চেনো জুতা। আমিন স্যার, আমাদের ক্লাসের হেড স্যার, ওই যে আগেবার যার নাম বলছিলাম, সে বউ কেমন হওয়া উচিত এই বিষয়ে 2 ঘন্টা লেকচার দিছে। আমিও সেটা রেকর্ড করে তার বউরে পাঠাই দিছি। কালকে মনে হয় স্কুলটা বন্ধ থাকবে। ফারিয়া ম্যাডাম, আপনাকে একটা পরামর্শ দিই, পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো ভেঙে পড়বেন না, ঘুমিয়ে পড়েন। যেসব মেয়েদের চুল কোকড়া তারা পার্লারে গিয়ে চুল সোজা করে, আর যেসব মেয়েদের চুল সোজা তারা কোকড়া করে। স্টেক চাচ্চু, ছেলেরা শুধু চায় চুলই থাক। সেদিনকে তুষার স্যার এসে আমাকে বলে, মুজিবুল্লাহ আমি তোমাকে 2টা বিড়াল দিলাম, আমিন স্যার তোমাকে 2টা বিড়াল দিল, আর ফারিয়া ম্যাডাম তোমাকে 2টা বিড়াল দিল, এখন বলো তোমার কাছে কয়টা বিড়াল আছে? আমি বললাম 7টা। একটু মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে 2টা বিড়াল দিলাম, ফারিয়া ম্যামও তোমাকে 2টা বিড়াল দিল, আমিন স্যারও তোমাকে 2টা বিড়াল দিল, এখন বলো তোমার কাছে কয়টা বিড়াল আছে? আমি বললাম 7টা। অন্যভাবে বোঝাচ্ছি, শোনো, আমি তোমাকে 2টা আপেল দিলাম, ফারিয়া ম্যামও তোমাকে 2টা আপেল দিল, আমিন স্যারও তোমাকে 2টা আপেল দিল, এখন বলো তোমার কাছে আপেল কয়টা আছে? আমি বললাম 6টা। আপেলের বেলা 6টা, বিড়ালের বেলা 7টা কেমনি হয়? বললাম স্যার একটা বিড়াল তো বাসায় আগে থেকেই আছে। সবাই আমার সাথে পড়ুন, সরেয়া সরেয়া, রস্যই দীর্ঘই। জানতাম আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, কালকে ক খ ঘ পড়াবো, আজকে ছুটি। ওকে, বড়দের ভিড়ে দুর্দান্ত ছোট একজন, কিন্তু অনেক বড়রা বাদ পড়ে গেছে ওর জন্য। সো বড়রা তার ফ্যান না হলেও সামনে অনেক ছোটরা, মানে ও দেখছে যে তাদের প্রতিনিধি এই স্টেজে। সো একটা জোরে হাততালি। ওকে, শুরুতেই আমিন খান। মানে আমার তোমার পারফরমেন্স দেখে সত্যি নিজের প্রতি নিজের হিংসে হচ্ছে যে আমরা এই বয়সে এত কিছু জানতাম না কেন, তাহলে হয়তো বা আরও ভালো অভিনেতা হতে পারতাম। আমার কাছে কেন জানি মনে হয় তুমি বাংলাদেশে একদিন খুব ভালো মাপের স্ট্যান্ড আপ কমেডিয়ান হবা। তোমার মধ্যে সেই প্রতিভা, সেই টাইমিং সেন্সটা এত তাড়াতাড়ি চলে এসছে তোমার মধ্যে, যেটা খুবই প্রয়োজন একজন শিল্পীর, যে টাইমিং সেন্স। তুমি সংলাপের মাঝখানে এক জায়গায় বলে না স্কুল বন্ধ থাকবে, তার আগে যে একটা গ্যাপ দিয়েছো না, তারপরে বলছো যাক কাল তাইলে স্কুল বন্ধ থাকবে। আমাদের ক্লাসের হেড স্যার, ওই যে আগেবার যার নাম বলছিলাম, সে বউ কেমন হওয়া উচিত এই বিষয়ে 2 ঘন্টা লেকচার দিছে। আমিও সেটা রেকর্ড করে তার বউরে পাঠাই দিছি। কালকে মনে হয় স্কুলটা বন্ধ থাকবে। এই যে টাইমিং সেন্সটা, এটা একটা মানে খুব দামি একটা জিনিস অভিনয়ের ক্ষেত্রে, যেটা তুমি অলমোস্ট রপ্ত করে ফেলেছো। এটা কন্টিনিউ করো, ছেড়ো না, অনেক সুন্দর ছিল। যে আমিন ভাই যেটা বললো না যে এত বয়সে আমরা এত কিছু জানতাম না, কিন্তু আমরা এটা জানি এর চেয়ে কম বয়সের একটা আপনার ঘরে আছে, সে যে কি হবে সে সময় বলে দেবে। ওকে, শবনম ফারিয়া। আমার অফারটা কিন্তু এখনো আছে, হ্যাঁ ভেবে দেখো। খুব অফারটা আবার একটু মনে করে দিতে চাই, একটু ম্যাচিংও আছে। থাকবা? আমাদের ডিরেক্টর বলে ওরা আমার চেহারাও নাকি একরকম। মিল আছে। থাকবা? তুমি থাকবা?
রাজি হচ্ছে না, বুঝছো নাদিয়া আপু, ওকে আমি ও রাজি না হলে ওর বাবা রাজি আছে। নাদিয়া আপু, ওকে আমি অফার দিলাম যে তুমি আর বাড়িতে যেও না, তোমার 14 বছর ধরে একটা মা আছে, একটা মার কত বছর দরকার, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে অ্যাডপ্ট করি। কিন্তু ও রাজি হচ্ছে না আমার অফার। মহিবুল্লাহ খুব ভালো ছিল বাবা, তোমার কাছে দেখতে অনেক সুন্দর লাগছে। এটা কার টি শার্ট? এটা আমিন স্যারের। এটা আমিন স্যার। একদম আজকে নায়কের মতোই লাগছে, গুড জব। তুষার খান। মহিবুল্লাহ বাচ্চা একটা ছেলে, কিন্তু ও যে পারফরমেন্স করে একদম ম্যাচিউর পারফরমেন্স। আর সবচেয়ে বড় আরেকটা জিনিস হচ্ছে হলো যে ওর ভিতরে কোনো টেনশন কাজ করে না পারফরমেন্সের সময় এসে, সেটা একটা বিশাল প্লাস পয়েন্ট। আর আমি যেটা বলছিলাম যে ভালো স্ট্যান্ড আপ কমেডিয়ান হবে ভবিষ্যতে, ও একজন ভালো অভিনেতা হতে পারবে, ভিতরে সেই জিনিসটা আছে, অনেক ভালো ছিল। আমি বলি যে ওর সব রাস্তাই খোলা থাকলো, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যা কিছু হোক না কেন, কিন্তু ওর সাথে ও স্ট্যান্ড আপ কমেডি করবে, যেমন করে আমাদের একজন ইঞ্জিনিয়ার, আমাদের লিজেন্ড নাবিদ মাহবুব। আমরা বসকে স্মরণ করছি। মহিবুল্লাহ হাসো তো, দাঁত বের করে হাসো। তুমি কি জানো তুমি অনেক হ্যান্ডসাম? বলো, সবাই তাই বলে, বলো। সবাই তাই বলে। মাশাআল্লাহ। হ্যাঁ, যেটা ভাইয়া বলছিল, ও পারফর্মার, স্ট্যান্ড আপ পারফর্মার হিসেবেও শাইন করতে পারে, বাট ও নায়কও হতে পারে। ওর যে লুকস আর ওর যে কনফিডেন্ট, যদি আমি না তোমার অফার থাকলো, যদি আমি তোমার মতন তোমার সাথে কাজ করার সুযোগ হয়, তুমি এত যদি নায়ক হয়ে যেতে পারো, তাহলে আমি তোমার সাথে নায়িকার অভিনয়টা করতে চাই। না, কমেডি খুব সুন্দর হয়েছে, টাইমিংও খুব সুন্দর, ও খুবই স্পন্টেনিয়াস। সো আমি অবাক হচ্ছি যে এত অল্প বয়সে এত ছোটো ছোটো বাচ্চারা, ওই আপুটা, এই ভাইয়াটা অনেক সুন্দর করছে। অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ। কেবল ক্লাস 7-এ পড়ো, এই যে হ্যান্ডসাম বলছে, এরপর যে তোমার পড়ায় মন বসবে, সত্যি বলো। হ্যাঁ, বসবে। কিভাবে? এই যে এত লাইট আলো, এই যে বিচারক, এত বড় বড় মানুষদের সঙ্গে কাজ করা, পড়ার পর মনোযোগ থাকবে? কেন থাকবে না? থাকবে। ওকে, আচ্ছা, গ্রুমারদের তো থ্যাঙ্কস দাও। ওই যে চুল নিয়ে কি জানি বললে একটা, আবার একটু বলো তো। যেসব মেয়েদের চুল কোকড়া, তারা পার্লার গিয়ে চুল সোজা করে, আর যেসব মেয়েদের চুল সোজা, তারা কোকড়া করে। ইচ্ছা চাচ্ছু, ছেলেরা চায় শুধু চুলই থাক। মহিবুল্লাহ দুর্দান্ত ছিল, প্লিজ। এই হাসো সিজন 7-এ ফাইট জমে উঠেছে, এবং যে হবে এই সিজনের চ্যাম্পিয়ন, তাকে মার্সেল দিচ্ছে 5 লক্ষ টাকা। ফার্স্ট রানার আপের জন্য থাকছে নগদ 3 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ, তাকে মার্সেল দিচ্ছে 2 লক্ষ টাকা। ফাইনালে যারা আসবে প্রত্যেকে পাবে পুরস্কার, এবং প্রত্যেক এপিসোড উইনারের জন্য মার্সেল পুরস্কার রেখেছে। মার্সেলের জন্য জোরে হাততালি। আমাদের কস্টিউম স্পন্সর টাসেলের জন্য জোরে হাততালি। এবং সবচেয়ে বেশি ভালোবাসা এবং হাততালি আমাদের প্রিয় 3 বিচারকের জন্য, যারা সবকিছু মুখ বুঝে সহ্য করছেন। একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। সত্যি আপনারা যেভাবে গাইড করছেন আমাদের ইমপ্রুভমেন্ট সে কারণেই হচ্ছে। সো আমাদের পার্টিসিপেন্টরা খুবই ভালো, জ্বালাও একমাত্র তুমি। ওকে, পার্টিসিপেন্টদের জন্য জোরে হাততালি। ওকে, আজকে আমাদের অতিথি সালহা খানম নাদিয়া, অসাধারণ সুন্দর, এবং তার প্রত্যেকটা কাজ আমাদের দেখা। একটা জোরে হাততালি হোক। আচ্ছা, আপনি অ্যাকচুয়ালি হতে চেয়েছিলেন প্রথমে কি মেকআপ আর্টিস্ট? এরকমটাই আমি এরকম শুনলাম যে আপনি নাকি আপনার ভাই বোন, মানে ভাইদেরকেও মেয়ে সাজিয়ে মেকআপ টেকআপ করে দিতেন। আমি মনে হয় কমেডিয়ান হতে চেয়েছিলাম, আমি জানি না, কারণ আমি অনেক কমেডি করতাম ছোটবেলায়। ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। আচ্ছা, যে কোনো, আপনি কি টমবয় টাইপ ছিলেন? হ্যাঁ হ্যাঁ, এরকম হেয়ার কাট ছিল আমার ক্লাস 6 পর্যন্ত। আচ্ছা, তারপর তখন বুঝলেন যে না, এরকম থাকলে তো ছেলেরা তো না। কিন্তু নাদিয়া আপু এখনো কমেডিয়ান, ওনার টিকটকে খুবই মানে ফানি টিকটক ভিডিওস বানায়, আমি দেখি, খুব ভালো লাগে। আপনি একটা জিনিস খেয়াল করেছেন কি, আপনার গায়ে হলুদের যে ভিডিও, খুবই সুন্দর, গানগুলো দিয়ে অসম্ভব সুন্দর, কিন্তু এটার চেয়ে আপনার সিঙ্গেল যে ভিডিওগুলো, সেটার ভিউ অনেক বেশি। এর কারণটা কি আপনি বুঝতে পেরেছেন কি? কারণ কি, আমাদের এইসব ছেলেরা আপনার এরকম একটা ভিডিও দেখতে আসলে চায়নি, কারণ আমরা সবাই এরকম সিঙ্গেল পছন্দ। এটা একটা লাইফের পার্ট। ওকে, হ্যাঁ, বিয়ে করাটা আমার মনে হয় যে একটা পার্ট। আচ্ছা, আপনার এই বীরপুর 1-এ যেটা ছিল, ওইটা এখন ক্লোজ। জেন্টস, সরি, ওইটা ক্লোজ। আমি একটু বলছি, এটার নাম হচ্ছে, ওটা ক্লোজ, ওটা নিয়ে কথাই বলতে চাই। আচ্ছা, এটা কেন ক্লোজ হলো? ওনার একটা হচ্ছে জেন্টস পার্লার ছিল, লেডিস জেন্টস বোথ ছিল, এটা কেন বন্ধ হলো? আচ্ছা, একটু জাস্ট
একটু শুরু করতে চাই। ও আমাকে না জোকস করবে? না না না, জোকস করবো না। এরকম একটা পার্লার ছিল, সেখানে আসো আসো আসো, যে কেউ আসো, আচ্ছা যে কেউ আসো, এমন একটা আসলো, প্লিজ প্লিজ প্লিজ, এমন একটা আমি ওখানে আমি কাজ করতাম ওখানে। তো সুন্দর হেয়ার স্টাইলটা নষ্ট করবেন কেন? আমি আসতাম এবং আমার কাছে এসে ছেলেরা আসতো কেন, ওরা আত্মবিশ্বাস নিয়ে আসতো যে জেন্টস পার্লারে ও হ্যাভি লাগবে, এবং আমি সেখানে কাজ করতাম। কিন্তু আমি আগে ওদেরকে ডাউন করে দিতাম, বলতাম যে হে আপনার চুল তো অনেক পড়ে গেছে। সো যারা আসতো না প্রথমে অনেক ডাউন করে দিতাম, এবং তারপরে যেটা বলতাম যে কি কোথায় কাটছেন আগে, আপনি তো ভালো লাগতেছে না কেউ। একজন বলতেছে কি যে এর আগে আপনার কাছ থেকেই কেটে গেছি। এরপরে অ্যাকচুয়ালি বন্ধ হওয়ার যে কারণটা হলো সেটা হলো এরকম একজন আসলো, আসেন 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 আসেন, তারপর এইরকম একজন আসলো, প্লিজ প্লিজ আসেন আসেন, হ্যাঁ প্লিজ বসেন বসেন, হ্যাঁ। এবং আমি প্রথমে কি করি, স্প্রে করি। যারা আমরা করি, স্প্রে কেন করি, কেন এটা শিখেছি হচ্ছে সবজিওয়ালার কাছ থেকে, কিভাবে সবজি টাটকা রাখে, এবং দেখবেন যে যা করার আগে আগে স্প্রে করে। ভাই আপনি একটু লিস্টটা দেখেন। আপনার প্রাইস আমি আসলে বুঝলাম না, মানে শেভ হচ্ছে 200, মাথার চুল কাটা 500। হ্যাঁ, আপনি ভাই একটা কাজ করেন, হ্যাঁ মাথাটা শেভ করে দেন। মাথা গোটাটা শেভ করে দেবো। ওকে, এবার আরেকটা যেটা হলো যে এখানে ফেসিয়াল 500 টাকা, কিন্তু আপনার ক্ষেত্রে লাগবে 1500 টাকা, কারণ আপনার গোটাটাই তো ফেস। এবার আমি আরেকটা বলতে চাই, সেটা হচ্ছে আমি আপনার ফেসিয়াল করে দেবো। আর সার্ভিস দিবেন, মানে আমি তো আপনাকে চাই নেই। আপনার একটু ফেসিয়াল এক্সপ্রেশনটা একটু আগে দেখান। আপনি কাকে পছন্দ করেন, শবনম ফারিয়াকে? ফারিয়া দেখতে খুব ভালো লাগতেছে তোমাকে, সুন্দর। এবার দেখেন, আমি এবার ফেসিয়াল করি, এবার বলেন। বাহ ফারিয়া, দারুণ লাগতেছে তোমাকে। ফেসিয়াল করার পর এক্সপ্রেশনটা ভালো হয়েছে না? ফেসিয়াল এক্সপ্রেশন, ওকে ভাই, তাহলে ঠিক আছে, আপনি যান ভাই। এবার আমাদের সর্বশেষ পারফর্মারকে ডেকে নিতে চাই, যার পরিচয় সবাই জানে। তার নাম জাহিদুল ইসলাম হৃদয়, বাবার নাম আর মায়ের নাম মরিয়ম। আসছে চাঁদপুর শহরাস্তি থেকে জাহিদুল ইসলাম হৃদয়। তোমার জন্য মরতে পারি সুন্দরী তুমি গলার মালা, এই যে দেখো তোমার জন্য আনছি আরসি কোলা, কন্যা ফিরা যাও, কন্যা ফিরা যাও। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আমি ভালো নাই, আমার মেজাজটা অনেক গরম, কেন অনেক খারাপ। আমি একটা নিউজ চ্যানেলে বিজ্ঞাপন দেখতেছিলাম, হঠাৎ করে নিউজ দিয়ে দিছে। ভাবছেন উল্টা বলছি? না, আমি আগে নিউজই দেখতাম, কিন্তু এত বিজ্ঞাপন দেয় আমি আর দেখতে পারি না। একটা নিউজ দেখতে বসছি, প্রথমেই নাহালপাড়া ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, একটু পর জাহাঙ্গীর পিপিসি পাইপ সংবাদ বিরতি, তারপর মোস্তফা সিমেন্ট আন্তর্জাতিক সংবাদ, শাহ আলম রড খেলার সংবাদ, খেলার আগে বিজ্ঞাপন, পরে খবরের আগে বিজ্ঞাপন, পরে বিজ্ঞাপন, মাঝখানে বিজ্ঞাপন, বিজ্ঞাপন বিরতির পর বিজ্ঞাপন, 10 মিনিট ধরে বিজ্ঞাপন দিয়েছে, তারপর উপস্থাপক আসছে, এসে বলতেছে আপনারা দেখছেন রাত 8টার সংবাদ, তারপর আরেকটা বিজ্ঞাপন, দেলোয়ার ওয়ার্ড্রপ, গুছিয়ে দেয় আপনার কাপড়। আরে আমার কাপড় গোছানো আছে, তুই খবর কও। আমি আধা ঘন্টা ধরে খবর দেখছি, খবরে কি বলছে আমার মনে নাই, আমার শুধু মনে আছে রড সিমেন্টে কি হয়। এতে গেল খবরের কথা। আমি একটা সিনেমা দেখতেছিলাম, নায়ক আমিন খান আর পূর্ণিমার রোমান্টিক সিনেমা দেখতেছিলাম। দেখতেছিলাম টিভির এই কোনায় চ্যানেলের লোগো, এই কোনো একটা বিজ্ঞাপনের বক্স, বিজ্ঞাপন চেঞ্জ হচ্ছে, নিচের ডান কোনো একটা বিজ্ঞাপনের বক্স, বিজ্ঞাপন চেঞ্জ হচ্ছে, বাম কোনো একটা বিজ্ঞাপনের বক্স, বিজ্ঞাপন চেঞ্জ হচ্ছে, নিচে স্ক্রলে যাচ্ছে নোটিশ, তার উপর শেয়ার বাজার, তার উপর সংবাদ শিরোনাম, তার উপর ব্রেকিং নিউজ। আমি দেখতেছিলাম আমিন খান আর পূর্ণিমার সিনেমা, আমি শুধুমাত্র চোখ দেখতেছি। আর কি করে হঠাৎ করে একটা বিজ্ঞাপন পপ আপ হয়ে আসে চলে যায়, আরেকটা বিজ্ঞাপন পপ আপ হয়ে আসে চলে যায়, এল সিস্টেমে ছোট করে দেয়, বড় করে দেয়। আমি দেখতেছিলাম আমার টিভিতে সিনেমা, মনে হচ্ছে আমার টিভিতে কেউ ভিডিও গেম খেলতেছে। এক পর্যায়ে সিনেমা আমিন খান আর পূর্ণিমা মুখোমুখি, খুব রোমান্টিক একটা সিন, দুজনেই খুব মুখোমুখি। এমন সময় ব্রেকিং নিউজ, টাঙ্গাইলে মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত। দেখেন আমি মুখোমুখি সংঘর্ষ চাইছিলাম, কিন্তু টাঙ্গাইলে না। এসব কারণে আমি খুবই বিরক্ত, আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি হতাশ হয়ে গেছি, খুব হতাশ হয়ে গেছি। এরপর আমি মোটিভেশনাল স্পিকার সোলোম্যান খোকনের ভিডিও দেখছি।
সোলোমান খোকন। আচ্ছা, তারপর আমি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছি, এখন আমি বিজ্ঞাপন দেখতে বসি, এখন নিউজ সিনেমা দেখলে আমার ম্যাচ গরম হয়ে যায়। আমার কাছে এক একটা সিনেমা, এক একটা বিজ্ঞাপন, এক একটা সিনেমা। এখন আমি প্রতিটা বিজ্ঞাপন রিভিউ করি। আমি সিম কোম্পানির বিজ্ঞাপন দেখছি, ওখানে দেখলাম যে ওইখানে 7-8টা পোলাপাইন থাকে, এদেরকে দেখতে ক্লাস 7-8-এর পোলাপাইনের মতো। এদের কি গাড়ি আছে, গিটার আছে, এরা শুধু ট্যুরে যায়। এদেরকে 19-20 হলে এরা শুধু ট্যুরে চলে যায় বান্দরবান পাহাড়ে। আমি বুঝি না এরা তো টাকা পাই কই, ওই বয়সে আমার সাইকেলের লিক সারিতে আমি শেষ। আর এদের গাড়ি আছে, গিটার আছে, এরা শুধু ট্যুরে যায়। এক পর্যায়ে ওরা বান্দরবান পাহাড়ের উপর বসে খেলা দেখা শুরু করে, বাংলাদেশের খেলা। নেটওয়ার্ক থাকে না, তখন এরা একটা নতুন সিম অ্যাড করে, তখন এরা বাংলাদেশে খেলা দেখা শুরু করে, লাফায়। ঠিক আছে, কিন্তু আমার কথা হইলো, তুই যদি পাহাড়ে গিয়ে খেলাই দেখবি, তুই পাহাড়ে গেলি কেন? আপনি জাস্ট একবার চিন্তা করেন, আপনি মিরপুর স্টেডিয়াম গেছেন খেলা দেখতে, গ্যালারি ভর্তি দর্শক, আপনার মহলে আমার পাহাড় দেখা উচিত। আমি একটা ওয়াশিং পাউডারের বিজ্ঞাপন দেখছি, ওখানে ওয়াইফ 2 হাতে কাপড় কাচতেছিল। হাজব্যান্ড অফিস থেকে এসে বলে জিনিসপত্রের যে দাম, সংসার চালানো অনেক কঠিন। এই কথা শুনে ওয়াইফ 1 হাতে কাপড় কাচা শুরু করে, 1 হাত পিছনে দেয়। তখন হাজব্যান্ড বলে 1 হাতে কাজ করতেছে কেন, 2 হাতে কাজ করলে সহজ হতো না? ওয়াইফ রিপ্লাই করে, দুজনে ইনকাম করলে সংসার চালানো সহজ হতো না। কত সুন্দর একটা কথা, কিন্তু আমি বলি কি, এটা মুখে বললেই তো হয়, এত নাটক করার কি দরকার? আপনারা কি পাইছেন? একটা পজিটিভ জিনিস পাইছেন এখানে, ভালোবাসা পাইছেন না? আমি পাই নাই, আমি পাইছি কমিউনিকেশন গ্যাপ, টক্সিক রিলেশনশিপ, দাম্পত্য কলহ। আপনার চিন্তা করেন এই একটা কথার জন্য ওরা কত ড্রামা করলো, আর বাচ্চা নেওয়ার সময় কি অবস্থা হইব? আমি একটা পানির ফিল্টারের বিজ্ঞাপন দেখছি, বলতেছে ব্যবহার করুন আমাদের পানির ফিল্টার, দিবে আপনাকে শতভাগ নিরাপদ পানি, সরকারের প্রতিষ্ঠান দ্বারা পরীক্ষিত। এখন এটা শোনার পর আমি কনফিউজড, এটা কি প্রমোশন ছিল না ওয়ার্নিং? আমার বন্ধু সরকারের প্রতিষ্ঠান দ্বারা পরীক্ষিত ড্রাইভিং লাইসেন্স পাইছে, এখন আমার কল দিয়ে বলতেছে, মামা আমি তো ড্রাইভিং লাইসেন্স পাইয়া গেছি, এখন ড্রাইভিং শিখতে হবে। আমি বিজ্ঞাপন খুব সিরিয়াসলি নিই। আমি একটা টুথপেস্টের বিজ্ঞাপন দেখলাম, ওরা বলতেছে ওদের টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার পর নিঃশ্বাস নিলে মেরে ইমপ্রেস হয়ে যায়, নিঃশ্বাস দিলে মেরে ইমপ্রেস হয়ে যায়। তা আমি ওই টুথপেস্ট ব্যবহার করা শুরু করছি, কারণ আমি সিঙ্গেল, মেরে ইমপ্রেস হওয়ার দরকার আছে। আমি ডেইলি 5-6 বার ওই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি। আমার অফিস ব্রেকে কলিগরা কফি খায়, আমি দাঁত ব্রাশ করি। আর গিয়ে যে কোনো মেয়েকে হাই বলি, এমনভাবে হাই বলি যেন আমার নিঃশ্বাসটা ওর মুখে গিয়ে লাগে। আরে আপু হাই, একটা বলে দিদি, একটা দাদি আপুরে বলে দেখবেন। হ্যাঁ দাদি আপুরে হাই আপু। না, আমি এমনভাবে বলি হাই যেন মেয়েদের মুখে গিয়ে নিঃশ্বাসটা লাগে। অনেক চেষ্টা করছি, মেয়ে পটে না। একবার একটা মেয়ে পড়ছে, আমার কাছে আসছে, জাহিদ তোমাকে একটা কথা বলতে চাই। আমি বলি প্লিজ বলো না। জাহিদ তোমার মুখ থেকে টুথপেস্টের গন্ধ আসে। একটা সাবানের বিজ্ঞাপন দেখছি আমি, সাবানের বিজ্ঞাপন, ওরা বলতেছে ওদের সাবান ব্যবহার করলে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি দেবে। তা আমারও ঘামের সমস্যা আছে, আমি ওই সাবান ব্যবহার করা শুরু করছি। কিন্তু সমস্যা হলো ওরা বলতেছে 12 ঘন্টা পর্যন্ত ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি দেবে, মানে 12 ঘন্টা পর আর দিবে না। এখন তো আমি টেনশনে পড়ে গেছি, এখন আমি 12 ঘন্টা পর পর গোসল করি। আমি অ্যালার্ম দিয়ে রাখি, 12 ঘন্টা পর আমি আবার গোসল। আমি যেখানে থাকি না কেন ওই সাবান দিয়ে আমি 12 ঘন্টা পর গোসল করে ফেলি। আমি একবার রমনা পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে অ্যালার্ম বেজে গেল, আমি রমনা পার্কের পুকুরে নেমে গোসল করে ফেলছি। আজকে আমার অ্যালার্ম এখানে বেজে গেছে এনটিভি স্টুডিওতে, গোসল তো করতে হবে। তো আমি কি করবো, এনটিভির ওয়াশরুমে গিয়ে আমি গোসল করে ফেলছি। কিন্তু এনটিভির ওয়াশরুমে গোসল করার সিস্টেম নাই, তো আমি টয়লেটের স্প্রে দিয়ে গোসল করে ফেলছি। এই যে সাবান আমার পকেটে, আমি সাবান নিয়ে ঘুরছি। আর আমি টেনশনে থাকি, মানে 12 ঘন্টা পর আর দিবে না। চিন্তা করেন আমি বাসে আছি, 12 ঘন্টা পর্যন্ত সব ঠিকঠাক, যখন 12 ঘন্টা 1 মিনিট হলো পাশ থেকে একজন বলতেছে ওই ভাই আপনার গায়ে গন্ধ। আর ইউটিউবে ঢুকছি, বুঝছেন, ইউটিউবে চলে বিজ্ঞাপনের ফেস্টিভ্যাল। আমি রিসার্চের জন্য একটা বিজ্ঞাপন দেখতে গেছি, ওই বিজ্ঞাপন দেখার আগে আমার 3টে বিজ্ঞাপন দেখা লাগছে। একদিন আমার মন খুব খারাপ, আমি কান্না করতেছি, একদম আমি কান্না করতেছি। আমি একটা দুঃখের গান ঢুকছি, দুঃখের গান দেখতে ইউটিউবে ঢুকছি। দুঃখের গান দেখতে গিয়া ওরা আমার ফুড ডেলিভারি আর পিজ্জাটা দেখাই দিছে, তো আমি গান বাদ দিয়ে পিজ্জাটা করে দিছি। পরে আমি কানতে কানতে ওই পিজ্জা খাইছি।
তবে আমি সিরিয়াসলি নেই টিভির বিজ্ঞাপনকে। আমার কথা হচ্ছে ন্যাশনাল টিভিতে দিতেছে একটা বিজ্ঞাপন, একটা মেসেজ দিতেছে, এটা তো মানতেই হবে। একটা বিজ্ঞাপন দেখছি আমি, বডি স্প্রে বিজ্ঞাপন। সেখানে একটা মেয়ে বাসে একটা সিট ফাঁকা রেখে সে বসে আছে, আর বাসের বেশিরভাগ সিটগুলি ফাঁকা। প্রথমে আমার কাছে মনে হয়েছে এই বিজ্ঞাপনটা সায়েন্স ফিকশন, কারণ বাস্তবে তো এটা সম্ভব না। তো মেয়েটা বসে আছে, একটা ছেলে এসে বসতে চাইলো, ও বললো অন্যদিকে খালি আছে, ওখানে গিয়ে বসেন। ঠিক আছে, আরেকটা ছেলে এই বডি স্প্রে মেরে আসছে, তো এসে মেয়ের কাছে বসতে চাইলো, এক্সকিউজ মি, আমি কি আমার ব্যাগটা রাখতে পারি? মেয়েটাকে বডি স্প্রে স্মেল নিল। শুধু ব্যাগ না, চাইলে আপনাকেও রাখতে পারেন। কত সুন্দর একটা মেসেজ, হ্যাঁ, কত পজিটিভ একটা মেসেজ। এখন আমি তো সিরিয়াসলি নিছি, আমি এখন ওই বডি স্প্রে ব্যবহার করি না, বাট ওই বডি স্প্রে আমি এখন খাই প্রতিদিন। আমার টপ টু বটম আমি ওই বডি স্প্রে মেরে বাসে নিজের টাকা দিয়ে 2 সিট রেখে 1 সিট ফাঁকা রেখে বসি। কোনো মেয়ে এসে আমার কাছে বসতে চাইবে। একদিন একটা মেয়ে আসছে, খুব সুন্দরী একটা মেয়ে আসছে, ওর সাথে 2টা বাচ্চা ছিল, আমার পাশে এসে বসছে। ঠিক আছে, একটু পরে বলে, ভাইয়া আমার একটা বাচ্চাকে কোলে নিতে পারবেন? আমি বললাম, শুধু বাচ্চা না, চাইলে আপনাকেও কোলে নিতে পারবো। আরেকটা বিজ্ঞাপন আমি দেখছি ডিশ ওয়াশিং বারের, সেখানে একটা মেয়ে খালামণির কাছে আসে, ডিশ ওয়াশিং বার কীভাবে পরিষ্কার করবে সেটা জানতে চায়। তো খালামণি বলে, এভাবে এভাবে ডিশ ওয়াশ করবা। ঠিক আছে, কিন্তু এরপরে কী করে, খালামণি মার্শাল আর্ট শেখানো শুরু করে। মার্শাল আর্ট মানে মার্শাল আর্ট দিয়ে কে মারামারি করে? বাংলাদেশে কেউ রাস্তাঘাটে মার্শাল আর্ট দিয়ে মারামারি করে না। বাংলাদেশে মার্শাল আর্ট চলে না, বাংলাদেশ চলে মার্শাল আর্টে। বাংলাদেশে যখন পুরুষ পুরুষ লাগে তখন সবার আগে আমার ঘুষি, নাক চোখ ফাটায় ফেলে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছি, মেট্রো রেলে একজন আরেকজনকে কামড় দিছে। হ্যাঁ, আর যখন মেয়ে মেয়ে লাগে তখন সবার আগে ধরো চুল, সব কিছু ছাড়লেও চুল ছাড়ে না। আর যখন একটা মেয়ে ছেলেকে মারে তখন সবার আগে আমার চড়, আমারও মারছিল, কারণ আমি ওই মেয়েটাকে বলছিলাম আপনি চাইলে আমার কোলে বসতে পারেন। মানে দুর্দান্ত। আমরা তো একবারে যা দেখছিলাম মনে হচ্ছে প্রতিদিনের টিভি বা শোয়ের মানে একবারে অ্যাকচুয়াল ফ্লেভারটা আমরা একবার চোখের সামনে দেখতে পাচ্ছি। হাততালি। তবে এর মধ্যে থেকে আমিন ভাইয়ের বিজ্ঞাপনের কথাটা একবারে মাথায় বারবার বারবার আসছিল। অসাধারণ আমিন ভাই, লাস্ট বিজ্ঞাপন অসাধারণ, একবারে বেস্ট। ওকে, সবার আগে কে বলবে? আমিন খানই বলুন। হৃদয় তো আমাদের সত্যি হৃদয় জয় করা পারফরমেন্স সবসময় উপর দেয়। আজকের পারফরমেন্সটা অসাধারণ ছিল, হৃদয় অসাধারণ ছিল। সবচেয়ে মজা যেটা লেগেছে যে আমাদের সামনে অনেক এলিমেন্টস আছে, যে এলিমেন্টসগুলো আমরা দেখি কিন্তু এর মধ্যেও যে স্যাটার অনেক কিছু আছে, অনেক ফানি থিংস আছে আমরা খুঁজে পাই না, যে জিনিসগুলো তোমরা খুঁজে বের করছো। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর ছিল। আচ্ছা, আরেকটা জিনিস আমি খেয়াল করেছি যে এমনি আপনি টিভি দেখতে বসছেন, অন্যরকম বিজ্ঞাপন যেই পরিবার নিয়ে দেখছেন, বিশেষ করে বাবা মা এরকম, তারপর এমন এমন বিজ্ঞাপন আসে যে একটু বিব্রতকর অবস্থায় পড়তে হয়। ওকে, এবার হৃদয় ভালো ছিল। ওকে, বেস্ট অফ লাক। প্রথম থেকে একটুখানি স্লো হয়েছিল পাঞ্চগুলো, পরেরটা আমি নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছিলাম না, আপনি একটার পর একটা দিচ্ছিলেন। ভেরি গুড পারফরমেন্স। তুষার খান, শুরুটা একটু আমার কাছে একটু অগোছলা লাগছে, কিন্তু তারপরে তুমি হৃদয় তুমি তোমার জায়গায় চলে গেছো, খুব ভালো ছিল। ছয়জনের পারফরমেন্স শেষ, ফলাফল দেখা বাকি। কি হতে চলেছে রেজাল্ট, কে এই পর্বের চ্যাম্পিয়ন হবে সেটা দেখবো। প্লিজ চলে আসুন। ওকে, এই পর্বের ফলাফল জানবো, কিন্তু তার আগে আমাদের আজকে যিনি অতিথি হিসেবে এসেছিলেন আমাদের মধ্যমণি হয়ে, অভিনেত্রী মডেল সালহা খানম নাদিয়া, আপনার কেমন লেগেছে একটু জাস্ট জানতে চাই। আপনি যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলেন সেই মজাটা পেয়েছেন কি না? আমি ভেবেছিলাম হয়তো স্ক্রিপ্টেড হবে, মোটামুটি হাসবো, যেরকম আপনার শোতে যাই মোটামুটি হাসি সেরকম, বাট আমার মানে ধারণার বাইরে। আমি প্রথমে খেয়াল করেছেন কিনা, আমার কিন্তু ভয়েস ছিল না, হ্যাঁ এখন কিন্তু ভালোই বলতে পারছি, কথা ফুটেছে। আচ্ছা, না আমি হাসতে হাসতে আমার ভয়েস খুলে গেছে এবং আমার জ্বরও কমে গেছে, যেটা আপনি দেখতে চাচ্ছিলেন। আমার কাছে অসাধারণ লেগেছে। ইচ অ্যান্ড এভরি ওয়ান আমাকে সারপ্রাইজ করেছে যে এটা আসলে একদম রিয়েলিটি শোর মতনই, যে ওরা এত কষ্ট করে ওদের গ্রুমারের মাঝখান থেকে শিখে শিখে আমাদের সামনে এত লাইট, এত কিছু টেকনিক্যাল সাপোর্টের সামনে নন স্টপ করছে, মানে হ্যাটস অফ। আমি তোমাদের জন্য একটা দাঁড়িয়ে, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। ওকে, এবার আমরা ফলাফল জানবো। ফলাফল জানাবে তুষার খান। শেষের দিকে আমাদের এই সিজনের
সবাই ভালো করছে এবং এরকম সবাই আরও ভালো করবে আশা করি। আমি বেশি সময় নেব না। আজকে ইনফ্যাক্ট 3 জন ভালো করেছে। আচ্ছা, 3 জন। কোন 3 জন? 1 2 3। হ্যাঁ, আবিদ, হাসান আর নীরব। আবিদ, এ তো সব মিলে 1 জন। তাহলে ওই 1 জন। ওকে, প্রত্যেকেই দুর্দান্ত পারফর্মার, কিন্তু নিজেকেই নিজে ছাড়িয়ে যে যেতে পেরেছে সেই পুরস্কার জিতেছে। বিচারকদের মন জয় করেছে, সেই সাথে দর্শকদের তো অবশ্যই একটা জোরে হাততালি সবার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30 হাজির হয়ে আপনাদেরকে হাসি খুশি রাখবার জন্য যে শো নিয়ে, সেই শোয়ের নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। ফিরে আসবো আগামী পর্বে। আজকের মতো বিদায়।